So let's begin. আমার মনে হয় এই তোমাদের সমস্ত মাইকগুলোকে অফ করে রাখো, না হলে ইকো হচ্ছে। সো যে যখন কথা বলবে সে তখন মাইকটা অন করে কথা বলবে। যদি শোনা না যায় এখানে চ্যাট বক্স আছে, চ্যাটে আমাকে এই জানাতে হবে যে উই আর নট লিসেনিং টু ইওর ভয়েস। ইউজ দ্য চ্যাট। সো লেটস বিগিন। আপনাদের মধ্যে তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলো যে এই কনস্টিটিউটিভ মডেলিং এর বেসিক কিছু জিনিস পড়ানো হয়েছে কিনা, লাইক মোরকুলাম মডেল কিভাবে কাজ করে বা একটা হার্ডেনিং মডেল কিভাবে কাজ করে। বলা হয়ে থাকলে একটু অল্প কথায় আমাকে জানানোর জন্য যে তোমরা কি শিখেছো এখান থেকে, মানে একটা ইলাস্টোপ্লাস্টিক মডেল কিভাবে কাজ করে। এনিবডি? হ্যালো? হ্যালো? হ্যালো, আমি একটা প্রশ্ন করেছি তোমাদেরকে। ক্যান ইউ আনসার? হ্যালো? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার আমাদেরকে স্ট্রেস, ইল্ড স্ট্রেস, প্লাস্টিক জোন, আল্টিমেট এগুলো স্যার পড়ানো হয়েছে। তো এগুলোর সঙ্গে, সঙ্গে যে এই ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্কটা আছে সেটাও পড়ানো হইছে। স্যার স্যার আমাদেরকে মোডগুলো পড়াইছেন, প্রিন্সিপাল স্ট্রেস, স্ট্রেস টেন্সর এসব পড়াইছেন। তো একটা মডেল কিভাবে কাজ করে, মানে এই ধরো তুমি যখন লোড দাও তখন এর ইলাস্টিক থাকে। যে জি স্যার, মুহূর্তে ইলাস্টিক। হ্যাঁ, যে মুহূর্তে প্লাস্টিক লেভেল ক্রস করে যায়, মানে ইল সারফেসটা ক্রস করে যায় সে মুহূর্তে প্লাস্টিক হয়। তো প্লাস্টিক হলে এটা কিভাবে একটা প্রোগ্রাম হিসাব করে এটার সম্বন্ধে কথাবার্তা বলেছেন স্যার? স্যার কিছুটা বলেছেন, কিন্তু স্যার আমাদেরকে ওইভাবে দেখানো হয়নি আর কি, মডেল কিভাবে অ্যানালাইসিস করতে হবে। কিন্তু এগুলো স্যার পড়াইছেন থিওরিটিক্যালি আর কি। হুম। তো টোটাল স্ট্রেইন কে কিভাবে ভাগ করা হয় এটা পড়াইছেন? যে টোটাল স্ট্রেন সমান, সমান ইলাস্টিক স্ট্রেন প্লাস প্লাস্টিক স্ট্রেন, এই ইকুয়েশনটা দেখছো কোথাও? স্যার ওটা তো পড়ায় না আমাদেরকে স্যার, ট্রু স্ট্রেস স্ট্রেন এগুলো পড়াইছেন, ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এগুলো পড়াইছেন স্যার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি বোঝার চেষ্টা করতেছি যে কতটুকু ইন ডেপথ পড়ানো হইছে। তো ঠিক আছে। তা তোমরা তো মোটামুটি ইল সারফেস সম্বন্ধে পরিচিত যে ইল সারফেস গুলো কেমন হয়? জি স্যার, মোটামুটি স্যার। মোটামুটি ঠিক আছে। তোমরা কি জানো যে পাইপলাইন কি? পাইপলাইনের নাম শুনছো? স্যার মডেলিং এর ক্ষেত্রে শুনি নাই, পাইপলাইন তো এমনি শুনেছি। এই কনস্টিটিউটিভ মডেলিং এ শোনা হয়নি স্যার। আচ্ছা, কোয়েশ্চেন বলে শোনা হয়নি। ঠিক আছে। আমি জাস্ট একটা ধারণা নিলাম। আর প্লাক্সিস সম্বন্ধে তোমরা কতটুকু হাত পাকাইছো? প্লাক্সিসে নাড়াচাড়া করছো স্যার না, ল্যাবে? আমাদের স্যার আমি পার্সোনালি বলতে স্যার আমার কোনো আইডিয়া তেমন একটা নাই আর কি স্যার। শুনেছি কিন্তু হাতে কিন্তু কলমে করা হয়নি। বুয়েটের ল্যাবে তো এখন প্লাক্সিস আছে। তোমরা প্লাক্সিস নাড়াচাড়া করো নাই?
না না স্যার, আমাদেরকে এখন করানো হয়নি। আপনি আপনার মাধ্যমে শিখবো আর কি স্যার। না, না আমার মাধ্যমে তো শিখবা ফাইন। কথা হচ্ছে যে এই প্রাক্সিসে তোমাদের অ্যাক্সেস আছে তো? আমরা তো এখনো ল্যাবে যাই নাই, হয়তো আন্ডার গ্রাজুয়েটে। স্যার আমাদেরকে বলা হয়েছে যে স্যার আপনার সাথে ক্লাস করার পর আমাদেরকে প্র্যাকটিস করার জন্য স্যার ব্যবস্থা করে দিবেন আর কি স্যার। ও আচ্ছা, আচ্ছা। ইটস নাইস। ঠিক আছে। তো আজকে ক্লাসটার পরেই তোমরা এই কাজে হাত দিবা যে হাউ টু ইউজ দিস। না হলে তো আসলে ইউজলেস হয়ে যাবে জিনিসটা। স্যার আরেকটা প্রশ্ন, সেটা হলো স্যার আপনি যা পড়াবেন আমাদেরকে একটু দিয়ে দিলে স্যার আমরা একটু দেখলে আরো বেশি একটু প্রোগ্রেস করতে পারবো আর কি স্যার। হ্যাঁ, আমি রেকর্ডিং দিয়ে দিছি। রেকর্ড হচ্ছে সমস্ত কিছু। আচ্ছা স্যার। রেকর্ডের ফাইলটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। সো লেটস বিগিন। I'm going to share my screen. তোমরা সবাই মাইক্রোফোন বন্ধ রাখো। সো তোমার নাম হচ্ছে কি? চো ছোটন ছোটন চৌধুরী। ছোটন ছোটন চৌধুরী। চৌধুরী, ছোটন চৌধুরী, অমিত সাহা। তোমাদের সঙ্গে আমি যোগাযোগ করব যখন আমার কথা বলতে ইচ্ছা হবে বা I need to ask a question. তো তোমরা দুজনই জবাব দিবা। ঠিক আছে? ওকে, লেটস শেয়ার মাই স্ক্রিন। দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি এখানে একটা এই জিওমেট্রিক্যাল আ এক্সপ্রেশন ড্রয়ার আছে। নাম হচ্ছে GeoGebra। সো এখানে আমি তোমাদেরকে এই বিভিন্ন ধরনের যে ইল সারফেস গুলো আছে সেগুলা দেখতে আসলে কেমন এটা আমি তোমাদেরকে শো করব। ধরো ট্রেস্কার নাম শুনছো নিশ্চয়। ট্রেস্কা মেটালে ইউজ করা হয় আরকি। মানে রক, মেটাল এগুলাতে ট্রেস্কা মডেল ইউজ করা হয় অ্যাজ এ ফেইলিউর মডেল। সো ওটা দেখতে কেমন? দেখতে এরকম। এই যে ভিতরে তুমি এই কোণটা দেখতে পাচ্ছ হেক্সাগন। হেক্সাগনটা দেখতে পাচ্ছ না? জি জি। এই যে হেক্সাগন দেখতে পাচ্ছ। এটা সিমেট্রিক হেক্সাগন। আমরা যদি 3D স্ট্রেস স্পেস ধরি, ধরো 3D স্পেস এখানে ধরো এটা হচ্ছে এই সিগমা জেড, সিগমা এক্স, সিগমা ওয়াই ধরলে তুমি যদি এটার মানে ডিফারেন্ট প্রিন্সিপাল স্ট্রেস স্পেসে এটার বাউন্ডারি গুলো আঁকো সেটা হচ্ছে এরকম। এই ৬ টা ইকুয়েশন দিয়ে এটাকে এক্সপ্রেস করা যায়। ৬ টা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করে আমি এই সফটওয়্যারের মধ্যে দেখতে পারি ইল সারফেসটা দেখতে কেমন। তো যখন এটার উইডথ 4 ইউনিট চারিদিকে, 4 ইউনিট ধরো ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি কিলো প্যাসকেল, ইট ক্যান বি পাউন্ড পার ফিট স্কয়ার অর ইউনিট ইম্যাটেরিয়াল। সো একটা স্ট্রেস স্পেস, একটা স্ট্রেস পয়েন্ট এই বাউন্ডারির মধ্যে থাকলে ইট উইল বি ইলাস্টিক। এই বাউন্ডারিতে যেকোনো জায়গা দিয়ে যদি তুমি লোডিং করো এবং হিট করো, দ্যাট উইল বি প্লাস্টিক। তখন এই ইল সারফেসটা আমি যদি ম্যাথমেটিক্যালি আমার কনস্ট্রাকটিভ মডেলের মধ্যে ডিফাইন করা থাকে উইথ প্রপার কনস্টিটিউটিভ মডেল, তার মানে হচ্ছে যে একটা স্ট্রেস যখন এখান থেকে 0 থেকে রওনা দিয়ে ধরো আমি এই স্ট্রেস পাতে যাচ্ছি, এখানে আসবো তখন সমস্ত কিছু সে ইলাস্টিক্যালি হিসাব করবে। ইলাস্টিক্যালি কিভাবে হিসাব করবে? ইউজিং হুকস ল। আমার স্ট্রেস দেওয়া আছে, স্ট্রেসকে সে এই লোড যেটা দেওয়া আছে, সো লোড ডিভাইড বাই এরিয়া উইল বি দ্য স্ট্রেস এবং সেই স্ট্রেস এবং হুকস ল মিলে আমাকে সেখানে স্ট্রেন দিবে এবং সেটা দিবে হুকস ল অনুযায়ী। যেহেতু এখনো সে এই জায়গাকে হিট করে নাই। সেটা হচ্ছে যে এটার ইল সারফেস ইন 3D। আমি 3D দেখাচ্ছি, হ্যাঁ? 2D র যুগ শেষ হয়ে গেছে। সো এবং যখন সে এখানে হিট করবে তখন কনস্টিটিউটিভ মডেল টোটালি চেঞ্জ হয়ে যাবে। কারণ ইলাস্টিক স্ট্রেনটাকে আমরা একটা পার্ট ধরতেছি অফ দ্য টোটাল স্ট্রেন। সো এটা যেকোনো কনস্টিটিউটিভ মডেলের মধ্যে যে স্ট্রেইনটাকে ২ ভাগে ভাগ করা হয়। ইন্টু ইলাস্টিক স্ট্রেইন অ্যান্ড প্লাস্টিক স্ট্রেইন। ইলাস্টিক স্ট্রেইনটা সবসময় হুকস ল বা যেকোনো একটা ইলাস্টিক মডেল দিয়ে এক্সপ্রেস করা যায়। ইলাস্টিক মডেল আরো অনেক ধরনের আছে। নট অনলি হুকস ল। সো যেকোনো একটা ইলাস্টিক মডেল দিয়ে এক্সপ্রেস করা যায়। কিন্তু প্লাস্টিক মডেলটা there is a definite framework for plastic model. সো ইলাস্টোপ্লাস্টিসিটি বলতে যে প্লাস্টিসিটির পার্টটা বোঝানো হয়
সেখানে কতগুলো এসেনশিয়াল এলিমেন্ট থাকে। নিশ্চয়ই তোমাদের ডক্টর কবিরুল ইসলাম স্যার আলাপ করেছেন। তারপরেও আমি বলি যে একটা ইম্পোর্টেন্ট এলিমেন্ট হচ্ছে ইল সারফেস। যেমন এখানে আমি 4 ইউনিট দূরে এই ইকুয়েশন গুলো দিয়ে বুঝিয়ে দিয়েছি যে ট্রেসকাতে এ ধরনের একটা সিমেট্রিক হেক্সাগন চারিদিকে থাকবে। সো স্ট্রেস কোন দিক দিয়ে চলে যাওয়ার উপায় নাই। ধরো তোমার একটা মেটাল পার্টস তুমি ডিজাইন করতেছো। যেখানে অনেক ক্রিস্টাল ফরমেশন আছে। সো এই ধরনের ইয়ে দিয়ে এক্সপ্রেস করা যায়। এবং সেখানে তুমি যেদিকেই লোড দাও না কেন, লোড একটা জায়গায় যাওয়ার পরে ডেফিনিটলি ইজ গোইং টু ফেইল। এখানে যখন হিট করবে তখন প্লাস্টিক ফেইলিউর শুরু হবে। তখন আর হুকস ল যেটা স্ট্রেট চলতেছিল লিন ইলাস্টিক সেই পর্যায়ে থাকবে না। সো দ্য কার্ভ উইল বেন্ড। মানে তুমি লোড ডিসপ্লেসমেন্ট যদি দেখো বা তুমি যদি স্ট্রেস সিস্টেম কার্ভ দেখো, তুমি দেখবা যে ইলাস্টিক পার্ট শেষ হওয়ার পরে একটা অন্য স্লোপে সে রওনা দিবে। এবং আস্তে, আস্তে এটাকে বলে হার্ডেনিং পাথ। হার্ডেনিং হতে থাকবে এবং এক পর্যায়ে যেয়ে হয়তো এটা সফটেনিং হয়ে এসে ফেইল করবে। সো এটা হচ্ছে জেনারেল বিহেভিয়ার। তো আমি তোমাদেরকে এই মডেলটা দেখাচ্ছি। এটা হচ্ছে ফর ট্রেসকা, হ্যাঁ? সো আমি যদি 2D তে দেখতে চাই, কি করব আমার? 2D তে কি করতে হবে? আমার যেকোনো একটা সেকশন নিতে হবে। যেকোনো একটা সেকশন নিলে আমি 2D তে চলে যাব। This section can be in any two stress levels. Like এটা যদি আমার সিগমা জি হয়, এটা যদি সিগমা ওয়াই হয়, তাহলে সিগমা জি বাই ওয়াই নিলে আমরা যে পথটা দেখব এরকম একটা কার্ভ পাবো আমরা। হ্যাঁ? তো সেটা হবে এখানে। বা এই এটা নিতে পারি। এটা নিতে পারি। বিভিন্ন আমরা সেকশন নিয়ে বিভিন্নভাবে 2D তে এক্সপ্রেস করতে পারি। বাট বেসিক্যালি একটা স্ট্রেস তো আসলে 3D, তাই না? তুমি যতভাবেই 2D তে আনো, that will be idealized version. So actually it's in 3D. যেটা বলছিলাম একটু আগে যে পাইপলাইন, পাইপলাইনটা কি? পাইপলাইনটা হচ্ছে এমন একটা প্লেন যেটা perpendicular to this uh, this how to say, এখানে ৩ টে অ্যাক্সিস আছে। ৩ টে অ্যাক্সিসের যদি মাঝখান দিয়ে আমরা একটা ভেক্টর টানি, এক্সাক্টলি মাঝখান দিয়ে যেটা ভেক্টরটার ইয়া হবে 1/√3, হ্যাঁ? পি। পি মানে হচ্ছে যে মিন প্রেশার। আমরা যদি এই ৩ টে অ্যাক্সিসকেই যোগ করে ৩ দিয়ে ভাগ দিই, একটা লাইন এখান থেকে বের হয়ে যাবে সামনের দিকে, তাই না? তো সেটা হচ্ছে এটার এভারেজ অথবা মিন পি ডিরেকশন বা মিন প্রেশার ডিরেকশন। সো মিন প্রেশার ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার যদি একটা প্লেন আমরা কল্পনা করি, সেই প্লেনটা হচ্ছে পাইপলাইন। তো পাইপলাইন নরমালি 0, 0, 0 কোঅর্ডিনেট দেয়া যায়। সো এখান দিয়ে যদি একটা প্লেন চিন্তা করি যেটা কিনা এই পারপেন্ডিকুলার টু দিস পয়েন্ট যেটা মিন প্রেশার লাইন বা মিন প্রেশার কোঅর্ডিনেট যারা এখান দিয়ে গেছে এবং সেখানে এই যে প্লেনটা সেই প্লেনটাকে পাইপলাইন বলে এবং পাইপলাইনেই আমরা এখন এটাকে দেখতে পাচ্ছি। দেখো এক্সাক্টলি আমি যদি একটা লাইন আঁকি যে এখন দেখা যাচ্ছে একটা লাইনের মতো, তাই না? হেক্সাগন। এটা এখন পাইপলাইনে আছে। পাইপলাইনের জিনিসটা সবসময় এরকম দেখা যাবে আরকি অলওয়েজ। এটাকে যেদিকে চেঞ্জ করো ইট ইস নো মোর ইন দ্য পাইপলাইন। কিন্তু পাইপলাইনে আসলে এক্সাক্টলি পারপেন্ডিকুলার টু দিস পয়েন্ট আমরা এক্সাক্টলি এরকম জিনিস দেখতে পাবো। So pipeline is a nice concept to understand a 3D image. So যেকোনো ধরনের কনস্টিটিউটিভ মডেলের ইল সারফেস আমরা যদি দেখতে চাই 3D তে উই লাইক টু ড্র ইট ইন পাইপলাইন। তো সো এরকম তুমি সারফেস দেখবা অনেক বইয়ে লেখা আছে যে এই আহ, ট্রেসকা ইজ এ সিমেট্রিক হেক্সাগন ইন পাইপলাইন। ইউ ক্যান সি লাইক দ্যাট। কিন্তু অ্যাকচুয়ালি 3D তে এটা এরকম। এরকম কারণ ৬টা সারফেস দিয়ে এটাকে ডেজিনেট করতেছি আমি। ঠিক আছে? সো লেটস গো অ্যান্ড সি অ্যানাদার ওয়ান। আমরা অন্য একটা দেখি। সো লেটস সি দ্য ভন মিস। ভন মিস হচ্ছে পিওরলি মেটাল যেখানে কোনো অ্যাঙ্গেল নাই। সো ভন মিসটা খুব সিম্পল। ইটস এ সিলিন্ডার। পাইপলাইনে কেমন দেখা যাবে? পাইপলাইনে দেখা যাবে একটা সার্কেল। কারণ এখান দিয়ে যে মিন মেইন লাইনটা উঠে গেছে যেটা এই যে এভারেজ অফ দিস থ্রি সারফেসেস লাইক সিগমা জেড প্লাস সিগমা ওয়াই প্লাস সিগমা এক্স ডিভাইড বাই 3 বেসিক্যালি যে মিন প্রেশার যেটাকে আমরা বলি মিন প্রেশারটা এখান দিয়ে গেছে অ্যান্ড গোয়িং টুয়ার্ডস ইউর ফেস, হ্যাঁ? তো তার সাথে যেটা প্লেন আমরা আঁকতেছি 0, 0, 0 পয়েন্টে সেই প্লেনের উপরে এই সারফেসটাকে দেখা যাবে অ্যাজ এ সার্কেল।
বোঝা যাচ্ছে এই যে সার্কেলের ইকুয়েশনটা আমি আঁকছি এখানে। এখানে যেকোনো ইকুয়েশন আঁকা যায়। You can open an account here, GeoGebra is free to all, and you can play with different surfaces. It's a lot of fun. বাট তোমরা এগুলা এই আঁকতে পারো। তোমরা YouTube এ ভিডিও বানাতে পারো যে এই বিভিন্ন ধরনের এই ইল সারফেস গুলাকে 3D তে কেমন দেখা যায়। It's a lot of fun. But you also understand the behavior যে অ্যাকচুয়ালি জিনিসটা কেমন। তো তুমি দেখতে পাচ্ছ যে এখানে এই মডেলটা কেমন? This is very good for metals যেখানে কোনো অ্যাঙ্গুলারিটি নাই। So we don't need any kind of angular behavior. মেটালের জন্য ইজ পারফেক্ট ভন মিসেস কারণ মেটাল কনফাইনিং স্ট্রেসের সাথে রিলেটেড না সো মিন প্রেশার বাড়লো কি কমলো কিছু আসা যায় না তার মিন প্রেশারের সাথে স্ট্রেস চেঞ্জ হচ্ছে না তুমি দেখো ইটস নট লাইক এ কোন ইটস এ সিলিন্ডার মিনস দ্যাট মিন প্রেশার বাড়লেও এর সাইজ বা রেডিয়াস একই থাকে কমলেও একই থাকে সো এর ভিতরে সমস্ত স্ট্রেস পয়েন্টগুলোই হচ্ছে ইলাস্টিক সমস্ত পয়েন্ট ইলাস্টিক এখানে যে মুহূর্তে যে কোনো দিক দিয়ে তুমি যাও না কেন এই সারফেসকে হিট করবে মিনস দ্যাট ইট বিকামস প্লাস্টিক অথবা প্লাস্টিক জোনে যাচ্ছে প্লাস্টিক জোনে গেলে কি হবে the strain will be divided into two parts one is elastic পার্টটা তখনও থাকবে and another part will be plastic এটাকে ভেদ করে যতটুকু এই দিকে যাবে ততটুকুই সে কনভার্ট হবে টু স্পাসিসিটি অ্যাকর্ডিং টু দ্য গিভেন কনস্টিটিউটিভ মডেলের মধ্যে তুমি কিভাবে বলছো যে তোমার স্ট্রেনটা কি রেটে কনভার্টেড হবে ইনটু প্লাস্টিক স্ট্রেন সেটা তুমি ওখানে এক্সপ্লিসিটলি বলবা দেয়ার ইজ রিগোরাস ম্যাথমেটিক্যাল প্রসিডিওর নিশ্চয়ই ভাই তোমাদেরকে বলেছেন সো আমি হয়তো এই কোর্সের একটা পর্যায়টা নিয়ে একটু আলাপ করব দেখা যাক তো এটা হচ্ছে মোটামুটি ভাবে এই জিনিস আর কি হ্যাঁ ইট ইজ অলওয়েজ এ 3D এটা মাথার মধ্যে রাখবা এবং কোনোটাই আমরা যদিও 2D তে দেখায় 2D তে এভাবে পাইপলাইনে নরমালি বইগুলাতে উল্লেখ করা থাকে না যে পাইপলাইনে বলতেছে বাট পাইপলাইনে তারা একটা সার্কেল ড্র করে দেয় কিন্তু তুমি যদি 2D তে আঁকো 2D তে সার্কেল হবে না তুমি যদি এরকম ভাবে দেখো সার্কেল হচ্ছে কি ধরো এটা 2D তে আঁকতেছি আমি দেখো এটা একটা দেখা যাচ্ছে লাইক এ প্যারাবোলা হ্যাঁ তো 2D তে এবং এবং পাইপলাইনে জিনিসটা ভিন্ন সো বই যখন পড়বা কোনো জিনিস পড়বা তোমাকে তো বুঝতে হবে কিভাবে সে দেখাচ্ছে তো তুমি যদি 3D টা জানো তখন 2D বুঝতে তোমার খুবই সুবিধা হবে তোমাকে দেখতে হবে 2D তে কোন এক্সিসে দিচ্ছে যদি সে যদি এই এক্সিসে দেয় দেখো তুমি আমি এই এক্সিসে 2D তে আঁকতেছি 2D তে নিয়ে গেলাম একদম দেখতে অন্য ধরনের না আমি এই সেকশনে দেখতে পাবো সো it's a game of the dimension is very important to understand কারণ এই যে কনস্টিটিউটিভ মডেলের থিওরিটা এটা কিন্তু ইউনিভার্সের সব জায়গায় ভ্যালিড সো ইটস বেসিক্যালি বেসড অন ফিজিক্স মিনস দ্যাট তুমি যদি চাঁদেও যাও দিস থিওরি ইজ ভ্যালিড চাঁদের যে রিগোলিথ গুলো আছে সেগুলো এখন আমেরিকাতে এনে টেস্টিং হচ্ছে মঙ্গল গ্রহ থেকেও আসবে খুব শীঘ্রই দেখা যাচ্ছে যে এগুলো একই রুল ফলো করে এর বাইরে কিছু না মানে স্ট্রেস যেগুলো আছে ধরো তোমরা কষি স্ট্রেস নিয়ে পড়ছো there are many other stresses like large extent deformation-এর জন্য ট্রান্সডাল স্ট্রেস আছে জুম স্ট্রেস আছে তোমরা স্যার আলোচনা করেছেন তো সবগুলোই মানে ইউনিভার্সের যে কোনো জায়গাতেই ভ্যালিড কারণ we are calculating in a objective manner using tensors আমি খুব জটিল জিনিসে যাব না আই ওয়ান্ট টু মেক ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল তোমরা তো বুঝতে পারছো যে বেসিক্যালি জিনিসটা দেখতে এরকম খুব সিম্পল একটা এই জিনিস হ্যাঁ এবং এর প্লাস্টিক ডোমেইনটা হচ্ছে রেডিয়াস এখানে দেওয়া হয়েছে এবং এই ডোমেইন অ্যাকচুয়ালি ইট ক্যান চেঞ্জ মানে তোমার যদি হার্ডেনিং ম্যাটেরিয়াল হয় মেটেরিয়াল যদি হার্ডেন হয় যে তোমার যে প্লাস্টিক স্ট্রেন হচ্ছে তার সাথে বেস করে রেডিয়াসটা চেঞ্জ হতে থাকবে সে বাড়তে থাকবে আস্তে আস্তে একটা সার্টেন রেটে প্লাস্টিক স্ট্রেনের সঙ্গে সঙ্গে এটা বাড়তে থাকবে এবং রেটটা আস্তে আস্তে কমতে থাকবে একটা পর্যায়ে যখন ফেলিয়ার হবে যখন প্যারাবোলিক কার্ভ তুমি পাবে অ্যাজ এ স্ট্রেস স্ট্রেন তখন সে আসলে ফেল করে যাবে অথবা তুমি এরকম করতে পারো ইলাস্টিক পারফেক্টলি প্লাস্টিক মানে ইলাস্টিক হিট করার পরে মানে স্টেশন কার্ভ এরকম হবে ইলাস্টিক অ্যান্ড দেন পারফেক্টলি প্লাস্টিক হ্যাঁ সো সেক্ষেত্রে আর হার্ডেনিং হবে না মানে এটা এক জায়গায় থাকবে এবং এটা যখন এখানে হিট করবে তারপরে তুমি যতই স্ট্রেস দাও না কেন দেয়ার উইল বি অনলি প্লাস্টিক স্ট্রেনস দেয়ার উইল বি নো হার্ডেনিং ইফেক্ট
there are many ways that you can really build your own constitutive model, এবং এই কোর্সটার উদ্দেশ্যই ছিল যে ছাত্রদেরকে কনস্টিটিউটিভ মডেল কিভাবে তৈরি করতে হয় তা শেখানো হবে। তো এটা আমি ডিজাইন করেছিলাম, এখন উনি নিচ্ছেন। সো আমি জানি না তোমরা কতটুকু শিখেছো হাউ টু ডিজাইন এ কনস্টিটিউটিভ মডেল। সো ইফ পসিবল হয়তো এই আমি তো যতটুকু পারা যায় শেখাবো। নেক্সট ইয়ার থেকে হয়তো আমি আরেকটু পার্ট নেওয়ার চেষ্টা করবো ইন দ্য থিওরি ইফ পসিবল। সো এটা হচ্ছে এরকম। লেটস গো ফর অ্যানাদার মডেল দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ফর ইউ দ্যাজ এ মোরকুলাম। মোরকুলাম একটু অন্য ধরনের। মোরকুলামে দেখো, মোরকুলামে তোমরা জানো মোরকুলাম ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা বেসিক্যালি 2D তে আমরা কি দেখি? 2D তে আমরা দেখি একটা P থাকে, মিন প্রেসার প্লাস সাইন ফাই প্লাস 2C কস ফাই, বা 2C থাকে শুধু। অনেক জায়গাতে শুধু C থাকে, কস ফাই থাকে না। বাট দিস ইজ আ ট্রু ইকুয়েশন। এনি 2D ফর ট্রু ইকুয়েশন। এটা 2D তে একটা স্টোরি বলতেছে, একটা লাইন বলতেছে। বাট এরকম লাইন প্রত্যেকটা সেক্টরই আছে। এখানে তো অনেকগুলো সেক্টর আছে। 8টা সেক্টর আছে, তাই না? এগুলাকে সেক্টর বলি ইন 2D। তো 8টা সেক্টরে ধরো এটলিস্ট 6টা সেক্টর আছে। 1, 2, 3, 4, 5, 6। সো 6টা সেক্টরে 6টা ইকুয়েশন আমরা বলতে পারি। এবং সবগুলো ইকুয়েশন একসাথে দিলে ইট লুকস লাইক দিস ওয়ান। এটা কেমন দেখা যাচ্ছে? তুমি দেখো পাইপলাইনে একটা হেক্সাগন দেখা যাচ্ছে, এই যে হেক্সাগন, বাট নট সিমেট্রিক। ইটস কল্ড অ্যাসিমেট্রিক হেক্সাগন। ইকুয়েশন কয়টা? দেখো 6টা ইকুয়েশন আছে টোটাল। তো 6টা ইকুয়েশন দিয়ে এখানে একটা অ্যাসিমেট্রিক হেক্সাগন বানানো হয়েছে। এই যে অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক কেন? অ্যাসিমেট্রিক হচ্ছে অটোমেটিক্যালি তুমি যে ইকুয়েশন গুলো দিবা, অটোমেটিক্যালি তুমি অ্যাসিমেট্রিক হেক্সাগন পাবা। এটা কি মিন করতেছে? মিন করতেছে যে এই ম্যাটেরিয়ালটা কম্প্রেশনে স্ট্রঙ্গার দেন এক্সটেনশন। তুমি সয়েলের কথা জানো, সয়েল কি টেনশন নিতে পারে? টেনশন একেবারে নিতে পারে না। সো মোরকুলামের মধ্যে এটা ইনবিল্ট আছে। মোরকুলাম, এই জন্য মোরকুলাম মেটাল মডেলটা এই সয়েল মেকানিক্সে প্লাস এনি আদার ফিল্ড অফ মেকানিক্স ওয়াইডলি অ্যাকসেপ্টেড। কারণ বেশিরভাগ পার্টিকুলেট ম্যাটেরিয়াল, যে ধরনের ম্যাটেরিয়ালের মধ্যে ধরো পার্টিকেলস আছে বা কণা আছে, কণার সম্মিলিত মুভমেন্টে দেখা যায় যে এই মডেলের চেয়ে ভালো কোনো মডেল ডেসক্রাইব করতে পারে না বিহেভিয়ার। এটার উপরে বেস করে অনেক মডেল হয়েছে, কিন্তু বেসিক ইজ দিস। তুমি খেয়াল করে দেখো এটার বিহেভিয়ার 2D তে এ ধরনের স্ট্রেট লাইন দিয়ে ব্যাখ্যা করা যায়, হ্যাঁ। তো 3D তে বিহেভিয়ার টোটালি ডিফারেন্ট, ইজ অ্যাসিমেট্রিক হেক্সাগন, এবং কম্প্রেশনে এটা হায়ার লোড নেয় দেন এক্সটেনশন। এবং ট্রায়াক্সিয়াল টেস্ট বা ডাইরেকশন টেস্ট, এগুলোতে যদি স্পেশাল ট্রায়াক্সিয়াল টেস্ট আমরা এক্সটেনশন করতে পারি। কনফাইনিং স্ট্রেস আমরা তো নরমালি বেশি দেই, না দিয়ে যদি উপর থেকে লোড বেশি দেই, নিচে কনফাইনিং স্ট্রেস যদি বেশি দেই, উপর থেকে লোড কম দেই, ইট বিকামস এক্সটেনশন ট্রায়াক্সিয়াল টেস্ট। সো এক্সটেনশনাল ট্রায়াক্সিয়াল টেস্ট করলে দেখা যাবে যে এখানে তাড়াতাড়ি ফেল করা যায় কম্পেয়ার টু দিস ওয়ান। তো এগুলো তোমরা নিজেরা আঁকতে পারো। আমি এটা তোমাদের কাছে শেয়ার করতে পারি ইফ ইউ ওয়ান্ট। ইউ ক্যান ড্র, এটা নিয়ে প্লে করতে পারো, ডিফারেন্ট ইকুয়েশন দেখতে পারো, দিয়ে খেলতে পারো যে কেমন হয় এটা। এটাকে আমি খুব খুব কুইকলি 2-3 ঘন্টার মধ্যে শিখে এটা রাখছি তোমাদের জন্য। বাট দেয়ার ক্যান বি আদার থিংস ক্যান বি ডান উইথ ইট। এটা অত ভালো হয় নাই। যেমন এই ক্রসিং গুলার বাহিরের অংশটা ফেলে দেওয়া যায় ইচ্ছা করলে। আমি জানি না হাউ টু ডু দ্যাট। বাট দিস ইজ গুড এনাফ ফর ইউ টু শো থ্রি ডাইমেনশনালি দ্যাট দ্যাট এই জিনিসটা দেখতে তুমি কিন্তু বইয়ের মধ্যে দেখবা বেশিরভাগ জায়গাতে এরকম জিনিসটা লিখছে। অ্যাসিমেট্রিক হেক্সাগন দিয়ে এটা দিছে একে আরকি। ৩টা একদিকে, ৩টা এইদিকে, হ্যাঁ? বাট দ্যাটস নট ট্রু অ্যাকচুয়ালি, হ্যাঁ? এটা দেখতে 2D তে 3D তে এরকম, 2D তে এ ধরনের সিঙ্গল ইকুয়েশন দিয়ে দেখানো যায়। কেননা 2D তে যদি দেখি, 2D তে কেমন দেখা যাবে দেখো তুমি। 2D তে দেখো একটা লাইন দেখা যাচ্ছে। একটা লাইন দেখা যাবে খালি। এই লাইনটা দেখা যাবে। সো তুমি নরমালি আমরা 2D তে যখন মোড়গুলা আঁকি, একটা সিঙ্গেল লাইন দেখতে পাই না? একটা সিঙ্গেল লাইন দেখতে পাই। তুমি যেভাবেই আঁকো না কেন, যে এক্সিস এ যাও না কেন, তুমি একটা খালি ওই লাইন দেখতে পাবা। এখানে দেখো দেখাচ্ছে, এই যে এখানে একটা লাইন দেখাচ্ছে, এখানে একটা লাইন দেখাচ্ছে, দেখছো?
এটাই হচ্ছে মোরকুলাম 2D-তে। তুমি যখন সলভ করতেছো এর মধ্যে জিনিসটা ইলাস্টিক। সো তুমি যখন একদম শুরু করতেছো ২ টা একসাথে হয়ে এই জায়গায় থাকতেছে। যখন হার্ডেনিং সয়েল মডেলের কথা বলতেছি, ধরো আমরা হার্ডেনিং সয়েল মডেল প্লাক্সিসে যেটা আছে এইচএস মডেলের কথা বলতেছি। এইচএস মডেল শুরুতে এখানে থাকে N2D-তে। তারপরে এটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই অ্যাপারচারটা এই ২ টা প্লেনের অ্যাপারচারটা আস্তে আস্তে বাড়তে থাকে। হুম? বাড়তে এরকম হয়। তো আমি বাড়া কমাটা খুব সহজেই কন্ট্রোল করতে পারি এখান থেকে। ধরো আমাদের এখানে এই ভ্যালুটা আছে, হ্যাঁ? এই ভ্যালুটা আমি কমাইতে বাড়াইতে পারি। দেখো এখানে আমি এভাবে সেট করছি যে এই ভ্যালুগুলো আমি কমাইতে বাড়াইতে পারি। ধরো আমি এই ভ্যালুটা কমাইতে চাই। দেখছো? সি এর ভ্যালু কমাচ্ছি। সি যদি কমাইতে থাকি তাহলে দেখো এটার যে অ্যাসিমেট্রিক হেক্সাগন সেটা থাকতেছে না সে। সি নাই। সি কমাতে থাকলে কি হবে সে? সে আল্টিমেটলি একটা ট্রেসকা মডেলে পরিণত হচ্ছে। কারণ ইন্টারসেপ্ট নাই, সে বাঁকা হচ্ছে না। মানে উইথ কনফাইনিং স্ট্রেস তার সি এর ভ্যালু কনফাইনিং স্ট্রেস সঙ্গে শিয়ারের ভ্যালু বাড়ার কথা, বাড়তেছে না সে। তো সি যত বাড়বে তত জিনিসটা অ্যাসিমেট্রিক হবে। সি যত কমবে তত সে অ্যাসিমেট্রিকনেস থেকে বাইরে চলে যাবে সে। ইট বিকামস মোর লাইক এ রেগুলার হেক্সাগন। উল্টা দিকে চলে গেছে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। ইউ ক্যান প্লে উইথ ইট। phi, c এগুলা দিয়ে ইউ ক্যান জাস্ট চেক ইট হাউ দিস ইজ হ্যাপেনিং। আমি উল্টা বলছি, phi যখন কম বেশি হবে তখন সে এই অ্যাঙ্গেল মানে অ্যাসিমেট্রিক হেক্সাগন থেকে রেগুলার হেক্সাগনের দিকে যাবে। কিন্তু phi আসলে অ্যাঙ্গেলটা শো করে। তোমরা জানো এই মডেলটা যদি আমি সিম্পলি ইয়াতে আঁকি, জাস্ট এ মিনিট। আঁকাউকির জন্য এখানে একটা ভালো ইয়ার দরকার ছিল। লেটস ইউজ দ্য পেইন্ট। সো সিম্পলি যদি আমি এখানে একটা মোর কুলামের মডেল দেখাই সিম্পলি। এটা যদি ধরো ভার্টিক্যালি এখানে যদি পি হয় মিন প্রেসার, এটা যদি শিয়ার হয়, সো আমাদের মডেলটা কি হবে? মডেলটা দেখতে হবে এরকম, তাই না? এরকম হবে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ফাই। তো ফাই যখন শূন্য কি হবে? তখন এরকম হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। ফ্ল্যাট হয়ে গেলে এখানে তো অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। মানে অ্যাসিমেট্রিক এর ব্যাপারটা তৈরি হচ্ছে এখানে। তো এটা যখন না থাকবে, ফাই যখন শূন্যের কাছাকাছি হবে তখন আর অ্যাসিমেট্রিক থাকবে না। সেজন্য তোমরা অ্যাসিমেট্রিক দেখতে পাচ্ছ আমি যখন এটাকে কমাই দিচ্ছি দেখো অ্যাসিমেট্রিকনেস কমে যাচ্ছে। ইট বিকাম মোর লাইক এ সিমেট্রিক ট্রেসকা। এটা যখন বাড়াচ্ছি তখন ডেফিনিটলি অ্যাঙ্গেল বাড়তেছে। অ্যাঙ্গেল বাড়ার সঙ্গে ইট বিকামস মোর লাইক অ্যাসিমেট্রিক। কিন্তু সি এর সঙ্গে ওটা না। সি এর সঙ্গে জাস্ট পুরাটা কমতেছে বাড়তেছে। মানে পুরা কার্ভটা কম বেশি হচ্ছে। সি যখন মুভ করতেছি, সি হচ্ছে এই জায়গাটায়, তাই না? তো সি যখন মুভ করতেছে পুরা কার্ভ কম বেশি হচ্ছে। পুরো অ্যাপারচারটা এখানে বাড়তেছে কমতেছে। Hello guys, are you understanding? Yes, sir. Is it good? Do you like it? Yes, sir. স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। Sure, go ahead, shoot me. স্যার এখানে যে ফাই এবং সি এর ভ্যালু হচ্ছে -5 থেকে 5 ধরা হয়েছে। নরমালি সয়েলের ক্ষেত্রে বিভিন্ন টাইপের সয়েলে ফাই এবং সি এর মান বিভিন্ন স্যার। তো স্যার এখানে যে এটা ইউজ করা হয়েছে তার থেকে যদি বেশি হয় ফাই এর মান বা সি এর মান তখন কি স্যার একই জিনিস মানে হচ্ছে যেহেতু আহ, বাড়তে থাকলে হচ্ছে সিমেট্রিক থাকে না আর এরকম কিছু স্যার? এটা তোমাকে মডেল বোঝানোর জন্য বলতেছি। মানে 5C অ্যাজ পার মডেল, মডেলের বিহেভিয়ার কেমন হবে, সয়েলের সাথে সম্পর্ক কেমন, দোজ আর দ্য থিংস কামিং ইন ফিউচার, হ্যাঁ? এটা হচ্ছে তোমাকে ট্রেস্কা মডেল এবং এই মোরকুলাম মডেলের 3D এক্সপ্রেশন বোঝানোর জন্য বলা। বুঝেছো? জি এখানে স্যার। ফাই এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা দেওয়া আছে রেডিয়ানে। তুমি জানো যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে নরমালি রেডিয়ান ব্যবহার করে। আমি ডিগ্রিতেও করতে পারতাম বাট রেডিয়ান ইজ ইজি। রেডিয়ানে অটোমেটিক্যালি সে নিয়ে রেডিয়ানে নিয়ে নেয় সাইন কোসাইন গুলা।
এই জন্য রেডিয়ানে এটা ইউজ করা হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা স্যার। সো এটা আসলে ঠিক মানে যে ফাই সয়েলের জন্য ইউজ করা হয়, ধরো লুজ সয়েল হলে 20 ডিগ্রি, ডেন্স সয়েল হলে 45 ডিগ্রি, এখানে ডাইলেন্সির ব্যাপার আছে, আরো অনেক ব্যাপার আছে, ওগুলাতে আমি যাচ্ছি না এখনই। হ্যাঁ, আমি জাস্ট দেখাচ্ছি যে ডিফারেন্ট কাইন্ডস অফ মডেল, হাউ ইট লুকস লাইক ইন 3D। এবং এই জিওজেব্রা ব্যবহার করে আমরা এটাকে উই ক্যান প্লে অ্যারাউন্ড অ্যান্ড হ্যাভ এ মোর আন্ডারস্ট্যান্ডিং অফ দিস মডেলস। বোঝা যাচ্ছে? তো জি 3D তে স্যার। এবং স্যার 2D তে এই মডেলগুলা ভিন্ন ভিন্ন ভাবে দেখা যায়। আমি একটু আগে দেখালাম যে 2D তে দুটা লাইন হিসেবে দেখা যায়, কিন্তু 3D তে তুমি দেখতে পাচ্ছ যে ইটস এনক্লোজার বাই সারফেসেস। এবং আমরা যখন ফাই ভালো অ্যামাউন্ট থাকবে, তখন ইট লুকস লাইক এ অ্যাসিমেট্রিক হেক্সাগন। কারণ এ এর এর কম্প্রেশন জোনে লোড নিতে পারে অনেক বেশি, টেনশনে নিতে পারে না। দ্যাট ইজ প্রোনাউন্সড হিয়ার ক্লিয়ারলি। কিন্তু ট্রেসকাতে ব্যাপারটা ওরকম নাই। ট্রেসকাতে সব দিকে সমান নেয়। ট্রেসকাও একটা মডেল। ভরমিস ইজ অ্যানাদার মডেল। I just showed you. হুম? সার্কুলার। এবং আরেকটা আছে, আমি এটা আঁকতে পারি নাই সময়ের অভাবে। এটা হচ্ছে ড্র্যাগার প্র্যাগার। ড্র্যাগার প্র্যাগার ইজ লাইক কোন। ড্র্যাগার প্র্যাগার ইজ ভেরি সিমিলার টু ভরমিস, বাট ইটস লাইক এ কোন। কোন এই জন্য যে ভরমিসে কি হয়, আমি বলেছি যে ভরমিস ইজ নট ডিপেন্ডিং অন প্রেশার। তুমি দেখো এখানে এই মডেলটা, মরকুলাম মডেলটা প্রেশার ডিপেন্ডেন্ট। কেন প্রেশার ডিপেন্ডেন্ট? আমি যদি 2D তে দেখি এটাকে, লেটস কনভার্ট ইনটু 2D। এই ডিরেকশনে ভালো দেখা যায়। দুইটা দুটা লাইন দেখা যায়। দেখো দুটা লাইন দেখা যাচ্ছে, হ্যাঁ? দুটা লাইন দেখা যাওয়ার মানে কি? মানে হচ্ছে যে এই লাইনটা, এই লাইনটা, দুইটা লাইনই প্রেশার ডিপেন্ডেন্ট। প্রেশার ডিপেন্ডেন্ট, আমি যদি এটাকে মিন প্রেশার ধরি, তো এটা কি হবে? এটা হবে শিয়ার। সিগমা 1 মাইনাস সিগমা 3 বা শিয়ার। সো নরমালি আমরা যখন এটাকে প্লট করি, তখন আমরা এভাবে প্লট করি, এটাকে বলি আমরা মিন প্রেশার। এটা যদি আমরা আঁকি, আমরা এটাকে বলি মিন প্রেশার অর সিগমা এম অর পি। মিন প্রেশার মানে হচ্ছে যে এভারেজ প্রেশার। সো মিন প্রেশার। এটা কি বলবো আমরা? এটাকে বলি আমরা শিয়ার। কোন শিয়ার? এটা হচ্ছে যে আমরা যদি মোর মোর কি বলে এটাকে? মোর সার্কেল আঁকি, মোর সার্কেলের যে মেক্সিমাম রেডিয়াসের যে মেক্সিমাম ভ্যালুটা, মানে হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 3। I am talking about in terms of triaxial stress. Triaxial stress যখন টেস্ট করি, তো ট্রায়াক্সিয়াল টেস্টে এই জিনিসগুলা আসে যে শিয়ার হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 3 এটা এখানে থাকে। আর মিন প্রেশার এটা। তো এটা প্রেশার ডিপেন্ডেন্ট মডেল। সো ইজ ড্র্যাগার প্রেগার। ড্র্যাগার প্রেগারের কোণ দেখা যায়। ওখানে দেখা যাচ্ছে asymmetric hexagon, বাট বোথ আর সিমিলার ইন দ্য সেন্স দ্যাট, দেখো তুমি প্রেশার বাড়ার সঙ্গে, সঙ্গে মিন প্রেশার বাড়ার সঙ্গে, সঙ্গে তোমার শিয়ার বাড়তেছে। শিয়ার নেওয়ার ক্ষমতা সয়েলের বাড়তেছে। এবং এই বাড়াটা দুটোর উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তার ইনহেরেন্ট কোহেশন, যেটা পার্টিকেল টু পার্টিকেল কোহেশন ধরে রাখছে। আর একটা হচ্ছে যে ফ্রিকশন। ফ্রিকশনটা হচ্ছে এটা। সো এটা বাড়তেই থাকে। সো বেসিক্যালি দিস ইজ এ মোরকুলাম টাইপ অর ড্র্যাগার প্যাকার টাইপ অফ মডেল। ড্র্যাগার প্যাকারটা সয়েলে অ্যাডাপ্ট করা হয় নাই, কারণ এটা সার্কুলার। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে যে পার্টিকুলার মিডিয়াতে পার্টিকেল গুলা থাকে। পার্টিকেল গুলা থাকাতে ইট বিকামস মোর অ্যাঙ্গুলার। সো অ্যাঙ্গুলার বিহেভিয়ার ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ সে অ্যাঙ্গেল চেঞ্জ করতে থাকে। যখন বিভিন্ন লোডিং এর সময় অ্যাঙ্গেল চেঞ্জ করতে থাকে সে। সো বিহেভিয়ার ইজ ডিফারেন্ট। এবং মিন প্রেশারের ইফেক্ট কম। যাই হোক, দোজ আর টোটালি ডিফারেন্ট থিংস টু টক অ্যাবাউট। সো আমি এখানে থামছি যে ফর এনি কাইন্ডস অফ কোশ্চেন অন জেনারেল ideas about different ill surfaces. So if you have any questions, you can ask me. Any questions?
চৌধুরী সাহেব কোনো কোশ্চেন? স্যার আপাতত আসতেছে না কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, ফাইন। জোর করে ঠিক আছে কোশ্চেন স্যার। আনার দরকার নাই। মাথায় আসলেই হিট করবা। সো আচ্ছা লেটস স্যার। আমি এখন তাহলে আরেকটা জিনিসে চলে যাই। এই let's bring out some of the materials that I have. তোমাদেরকে let's introduction to HES model. So Plaxis এ একটা মডেল খুব widely ইউজ হয়, সেটা হচ্ছে যে হার্ডেনিং সয়েল মডেল। So I'll discuss that hardening soil model. So soil behavior, more Coulomb model features. More Coulomb কি কি আছে? Linear elastic behavior until failure criteria is reached. Shear stresses create plastic shear strains, may create plastic volumetric strains too. Delta density is there. Delta density একটু বলে নেই, তোমাদের হয়তো ভুলে যেতে পারো, তোমরা পড়াশোনা করছো নিশ্চয়, যে যে কোনো স্যান্ডি ম্যাটেরিয়াল যদি ডেন্স হয় তখন কি হয়? তখন তুমি তাকে যদি শেয়ার করো ডাইরেক্ট শেয়ার টেস্টে, তুমি দেখবে ভলিউম এক্সপান্ড করেছে, কারণ পার্টিকেল একটার উপর দিয়ে আরেকটা চলে যেতে চায়। সো তখন ভলিউম এক্সপান্ড করে, এটাকে বলা হয় ডাইলেটেন্সি বা ডাইলেটিং ম্যাটেরিয়াল। সো এটা একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা ইন সয়েল, এবং এই ধরনের মডেল দিয়ে মোরকুলাম দিয়ে সহজে ক্যাপচার করা যায়। ওয়ান স্টিফনেস ফর অল, এখানে স্টিফনেস চেঞ্জ হয় না। ডাইলেটেন্সি অনলি মোবিলাইজ অ্যাট ফেলিয়ার, ডাইলেটেন্সি শুধু ফেলিয়ার সময় পাওয়া যায়। On the other hand, hardening soil model is a hardening. Hardening সহজে বুঝতে পারতেছো। আমি তোমাদেরকে একটু আগে দেখালাম যে এই মোরকুলাম মডেল তুমি ফিক্সড একটা অ্যাপারচারে চালাতে পারো, যে ফিক্সড ফায়ার ভ্যালু আছে, অথবা ফায়ার ভ্যালু স্লোলি গ্রো করতেছে। দুইভাবেই করতে পারো। স্লোলি যখন গ্রো করতে থাকে উইথ ইউর প্লাস্টিসিটি অথবা প্লাস্টিক স্ট্রেন সঙ্গে, তখন it becomes a hardening. So HS model is a hardening soil model, means that is not elastic and perfectly plastic. Rather, it has a stress resistant curve which smoothly goes from zero to ultimate failure. So very similar to a nonlinear curve that you get from any kinds of testing, like triaxial testing, unconfined compression testing, direct shear testing. So তোমরা দেখতে পাচ্ছ যে হার্ডেনিং সয়েল মডেলে কি কি আছে? Plasticity occurs before failure criteria reached. ইনফ্যাক্ট কন্টিনিউয়াসলি ফেল হতে থাকে, যেহেতু মডেলটার এই পরিধি বা যে হেক্সাগন যেটা থাকে, হেক্সাগনটা বাড়তে থাকে, অথবা যে 2D তে একটা লাইন থাকে, সে লাইনটা ফ্ল্যাট হয়ে থাকে with zero axis and then it start to move from there. Mean stresses create plastic volumetric strains. So mean stress বাড়ার সঙ্গে সঙ্গে প্লাস্টিক ভলিউমেট্রিক স্ট্রেনও বাড়তে থাকে। Shear stresses create plastic shear strains and may create plastic volumetric strains through dilatancy. সো এখানে সমস্ত কিছু একসাথে বাড়তে থাকে, মিন বাড়তে থাকে, শিয়ার বাড়তে থাকে, প্লাস্টিক ভলিউমেট্রিক স্ট্রেন বাড়তে থাকে। সো যেহেতু এটা নন লিনিয়ার হার্ডেনিং হতে থাকে, নট লাইক দিস ওয়ান। এখানে যেরকম একদম শেষে যায় যখন ইল সারফেস হিট করে স্ট্রেসটা, তখনই ডাইলেটেন্সি এবং অন্যান্য জিনিস হতে থাকে যেটা প্লাস্টিসিটির জন্য হয়, কিন্তু এখানে কন্টিনিউয়াসলি সবকিছু হতে থাকে। প্রাইমারি লোডিং, আনলোডিং, রিলোডিং স্টিফনেস ইন শিয়ার অ্যান্ড কম্প্রেশন আর স্ট্রেস ডিপেন্ডেন্ট। সো বেশিরভাগ স্টিফনেসই এখানে স্ট্রেস ডিপেন্ডেন্ট। তুমি জানো একটা সয়েলে কি হয়? একটা সয়েলে যদি তুমি কনফাইনিং স্ট্রেস বা চারিদিকে স্ট্রেস যেটা চেপে ধরতেছে ওটা যদি বাড়াতে থাকো, তাহলে তার লোড নেওয়ার ক্ষমতা বাড়তে থাকে। তার কারণটা কি? তার কারণ যখন একটা এই সয়েলকে তুমি চেপে ধরো চারিদিক থেকে, চেপে ধরার পরিমাণ যত বাড়তে থাকবে, তত তার স্টিফনেস, যেমন ইয়াং মরুলাস, বিভিন্ন ধরনের ইয়াং মরুলাস, তার কোহেশন, তার ফাই, এগুলোও বাড়তে থাকে। ফাই বাড়তে থাকে, কিছুটা কমতেও থাকে, দ্যাট এ ডিফারেন্ট স্টোরি। বাট জেনারেলি স্পিকিং, যে একটা সয়েলের সমস্ত প্যারামিটার বেসিক্যালি স্টিফনেস, স্ট্রেস ডিপেন্ডেন্ট অথবা কনফাইনিং স্ট্রেস ডিপেন্ডেন্ট। তুমি যতই কনফাইনিং স্ট্রেস বাড়াতে থাকবা, ততই তার স্টিফনেস এবং অন্যান্য প্যারামিটার গুলো বাড়তে থাকে। এটা এই মডেলে নাইসলি ক্যাপচার করা হয়েছে, যে জন্য এটা খুবই ফেমাস মডেল।
among most of the projects uses this model. So compared to Moore Coulomb behaviorটা কেমন হার্ডেনিং সয়েল মডেল? মোর কুলামের বিহেভিয়ারটা এরকম দেখো, কিউ which is basically Q মানে হচ্ছে আমরা ধরি sigma 1 minus sigma 3 in triaxial units, which is a kind of measure of মানে shear stress অথবা triaxial টেস্টের পরিভাষায় বলা হয় deviatory stress. Deviatory stress simply sigma 1 minus sigma 3, যেটা আসলে shear. ধরো আমি যদি এখানে মোট সাইকেল আঁকি, এখানে তো মোট সাইকেল আঁকা যাবে। আমি যদি এই ইউনিটটাকে চেঞ্জ করে এটাকে যদি আমরা কি বলবো, যদি প্রিন্সিপাল স্ট্রেসেস বলি, এখানে যদি এটাকে আমরা বলি, সরি লেখা তো পুরা গোলমাল হয়ে গেছে, একটা নেই, নিয়ে আমরা খুব কুইকলি এখানে এঁকে ফেলি। আগলা এখন লিখবো কি, এখানে লিখবো আমরা প্রিন্সিপাল স্ট্রেসেস। স্ট্রেসেস কি হইতে পারে? প্রিন্সিপাল স্ট্রেস সিগমা 1 হইতে পারে, সিগমা 3 হইতে পারে, তোমরা তো জানো এগুলা। আর এখানে ধরো আমরা দিলাম শিয়ার অথবা টাও, ঠিক আছে? সো লেটস ড্র এ মোর সার্কেল। মোর সার্কেল আমরা কিভাবে আঁকি? মোর সার্কেল আমরা ধরো এখানে তো আঁকার সিস্টেম আছে, ধরো আমরা মোর সার্কেল আঁকি। আমি এই কার্ভ নিচ্ছি, নিয়ে আরে আঁকা মুশকিল, এখানে শুধু ড্র করার জন্য সিস্টেম নাই, ড্র করার জন্য কার্ভ। আচ্ছা লাইন দিয়ে আঁকতেছি, এখন আঁকার যেহেতু সিস্টেম নাই, লাইন দিয়ে আমি এখানে একটা মোট সার্কেল আঁকতেছি। কনসিডার ইজ এ সার্কেল। আরে যন্ত্রণা বিরাট, তারাও আমি এই সার্কেল দিয়ে আঁকি, তো এগুলোকে আনডু করে দিই। আরে না, এখান থেকে আঁকতে হবে। এই যে এখন হয়েছে, এখন হয়েছে, ঠিক আছে? তো মোটর সাইকেলে কি হয়? মোটর সাইকেলে তোমার নিচের পার্টটা থাকে না, হ্যাঁ বুঝছো? তোমরা ভুল বুঝো না, নিচের পার্ট কিন্তু নাই। রেক্টেঙ্গুলার সেকশন কাট করে ফেলি এখান থেকে, তাহলে কাট করলে তো পুরোটা নাই হয়ে যাবে। বোঝা যাচ্ছে? জি স্যার। এখন বহু কষ্টে তোমাদেরকে মোটর সাইকেল আঁকলাম। তো মোটর সাইকেল আঁকলে এটা কি হবে? সিগমা 3, এটা সিগমা 1, তাই না? বড়টা সিগমা 1 হয়, হ্যাঁ? আর এই লাইনটা কি, মানে এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা কি? এটাই হচ্ছে তোমাদের শেয়ার। তোমার এই ভ্যালুটাই হচ্ছে শেয়ার। এটাই বোঝা যাচ্ছিলাম আর কি, এটাই হচ্ছে তোমার শেয়ার ভ্যালু, বুঝছো? তো এই শেয়ারটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো মোটরসাইকেলে কি হয়? মোটরসাইকেলে এই মোর কুলাম্বে কি হয়? আমরা যাচ্ছি ইলাস্টিক 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 আনটিল ইট হিটস দ্যাট দিস লাইন। আমরা ধরো লোডিং করতেছি, লোড করতে 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 এখানে হিট করলে, যখন এখানে হিট করি তখন প্লাস্টিক ক্যালকুলেশন শুরু হয়, বা প্লাস্টিসিটি রিয়েলি টেক্স ইন। তখন থেকে আমি আর লোড বাড়াতে পারবো না, শেয়ার আর বাড়বে না, কারণ এটা তার ক্ষমতা। আমরা এখানে হিট করার পরে আর যাবে না, যতই আমি লোড দেই অল উইল বি ট্রান্সফর্ম ইনটু স্ট্রেইন, প্লাস্টিক স্ট্রেন হবে, কারণ এর বাইরে যাওয়ার সুযোগ নেই তার। দিস ইজ দ্য লিমিটিং বাউন্ডারি। এটা ইনঅ্যাডমিসেবল, এখানে কোনোভাবেই স্ট্রেস আসতে পারে না। সো এই মডেলের বৈশিষ্ট্য হচ্ছে তুমি এর মধ্যে থাকতে পারবে, স্ট্রেস নিয়ে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু এর বাইরে গেলেই ম্যাটেরিয়াল ফেইল অ্যান্ড দেয়ার উইল বি প্লাস্টিক ফ্লো হতে থাকবে। সো এখানে এই যে ফ্লো হচ্ছে, এপসিলন 1 বাড়তেছে।
এবং এই মডেলের যেকোনো জায়গাতে আনলোডিং করলে এই যে ইলাস্টিক এটাকে ফলো করবে সে। আনলোডিং করো, রিলোড করো, আবার যাবা তুমি। এটাই হচ্ছে এই যে মডেলের বৈশিষ্ট্য। অন দ্য আদার হ্যান্ড hardening soil model দেখো very much very conforming to যেটা সয়েলে হয়। সয়েলে বেশিরভাগ জিনিসই এরকম। প্যারাবোলিক কার্ভ, স্ট্রেস স্ট্রেন বলো, লোড ডিসপ্লেসমেন্ট বলো, পাইলের ক্যাপাসিটি বলো, তুমি যেভাবে হিসাব করো বেশিরভাগ জিনিসই এরকম পাবা। হ্যাঁ? তো এটাই এখানে করা হয়েছে যে এটা কন্টিনিউয়াসলি হার্ডেনিং হতে থাকে। সো এরকম একটা সিঙ্গেল লাইন না। আমি যদি হার্ডেনিং সয়েলের মডেলটা এখানে দেখাই তাহলে এরকম দেখা যাবে যে এই জিনিসটা শুরুতে এরকম শুয়ে থাকবে। শুরুতে শুয়ে থাকবে এবং এটা আস্তে, আস্তে বাড়তে থাকবে। উইথ প্লাস্টিক স্ট্রেন্থ যখন এখানে আছে, একদম এখানে আছে, সামান্য ইলাস্টিক লোড দিলেই সে বাড়তে থাকবে। কারণ এটাকে এক্সিড করে যাচ্ছে এবং প্রতিবারই তুমি লোডিং করতেছো, ইলাস্টিক জোন এটাকে হিট করতেছে। প্লাস্টিক স্ট্রেন হচ্ছে। সেই প্লাস্টিক স্ট্রেনের সাথে একটা প্যারাবোলিক ইকুয়েশন দেওয়া আছে। সেই ইকুয়েশনের সঙ্গে, সঙ্গে এটা ইজ গোইং আপ। দিস ইজ কল্ড হার্ডেনিং। এটা হার্ডেনিং হচ্ছে, হার্ডেনিং হচ্ছে, হার্ডেনিং হচ্ছে, হার্ডেনিং হচ্ছে, হার্ডেনিং হচ্ছে, হার্ডেনিং হচ্ছে। সো এটাকে বলা হয় এই যে ফ্রিকশনাল হার্ডেনিং। সো এখানে ফ্রিকশনাল হার্ডেনিং হচ্ছে এবং এই মডেলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা ক্যাপও আছে। সো এই মডেলে একটা ক্যাপও দেওয়া আছে এখানে। সো ইফ আই ড্র লাইক দ্যাট, এখানে একটা এই ধরনের ক্যাপ আছে। সরি, ক্যাপ আঁকা তো এখানে আমার যন্ত্রণা। একটা সার্কুলার ক্যাপ আছে, হ্যাঁ? এটা দিয়ে আঁকি। আঁকাআঁকির জন্য মোটেও সুবিধার না এটা। এটাকে সার্কেল ধরে নাও আরকি, হ্যাঁ? এরকম একটা ক্যাপও আছে এবং ক্যাপটাও মুভ করতে থাকে। তো তুমি ২ দিকে হিট করতে পারো। একটা হচ্ছে এই দিকে হিট করলা, এটা বাড়তেছে। আবার তুমি যদি মিন প্রেশারের দিকে মুভ করো, তো এটাও মুভ করবে। সো ২ টার মুভমেন্ট আছে। ইটস বেসিক্যালি হার্ডেনিং সয়েল মডেল ইজ এ ডাবল হার্ডেনিং মডেল। সো আমাদের সয়েলে কি হইতে পারে? আমাদের সয়েলে হইতে পারে যে তুমি এই ধরো একটা শিয়ার টেস্ট করতেছো, তাই না? তো তুমি শিয়ার টেস্ট করতেছো মানে এটাকে তুমি মুভ করতেছো এইদিকে। অথবা তুমি একটা কনসোলিডেশন টেস্ট করতেছো। কনসোলিডেশন আমরা এটাকে এইদিকে মুভ করতে থাকি। হ্যাঁ? তো যেদিকেই যাও না কেন there will be plastic strains. So this model is very good in the sense যে সয়েলে একটা বিয়ারিং ক্যাপাসিটি প্রবলেমে ৩ ধরনের মুভমেন্ট থাকে। সমস্ত কিছুই সে ক্যাপচার করতে পারে। একটা বিয়ারিং ক্যাপাসিটি প্রবলেমে তোমাকে দেখাই আমি how this happens. একটা বিয়ারিং ক্যাপাসিটি যদি দেখি, বিয়ারিং ক্যাপাসিটি প্রবলেম ধরো এটা আছে তো। এটা হচ্ছে যে শুধুমাত্র এটা নিলে না। ঠিক আছে। আমি লাইন আঁকি, লাইন আঁকা দরকার। লাইন নিতে হবে। সো বিয়ারিং ক্যাপাসিটি প্রবলেম আঁকতেছি। তোমার একটা ফুটিং আছে এখানে। তুমি লোড দিছো উপরে। লেটস গিভ এ লোড হিয়ার। তো কি হচ্ছে? লোড দেওয়ার ফলে এখানে যে এই মুভমেন্টটা হবে, মুভমেন্টটা কয়েক ধরনের হবে। মানে ধরো জিনিসটা ধরো এইরকম একটা ভাবে ফেইলিউর হয়। হ্যাঁ? তোমরা জানো এটাকে বলা হয় এই যে কাইন্ড অফ স্পাইরাল। হ্যাঁ? স্পাইরালি ফেইলিউর হয়। স্পাইরালের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের লোডিং হতে থাকে। এই জায়গায় কি হয়? এই জায়গাতে হয় কম্প্রেশন লোডিং। অর্থাৎ উপর থেকে লোড আসতেছে, এটা বাল্জ করতেছে। এখানে শিয়ার লোডিং হয়। এখানে হয় শিয়ার লোডিং। মানে ডাইরেক্ট শিয়ারের যে লোডিং হয়। এই দিক থেকে লোড দিয়ে তুমি শিয়ার করে এটাকে ফেল করার চেষ্টা করতেছে। এখানে কম্প্রেশন লোডিং হচ্ছে, মেইনলি কম্প্রেশন। এবং আরেকটা লোডিং হয় এখানে। এই জায়গায় হয়। এটা হচ্ছে এক্সটেনশন লোডিং। মানে কম্প্রেশনের উল্টাটা হয়। অর্থাৎ এটা হয় এই ধরনের। এটা এই বরাবর লোডিং হচ্ছে। মানে
এই বরাবর লোডিং হচ্ছে, লোডিং হয়ে এটা এক্সটেন্ড করার চেষ্টা করতেছে। সো তুমি দেখতে পাচ্ছ একটা বিয়ারিং ক্যাপাসিটি প্রবলেমে যে কোনো ধরনের লোডিং হয়। এখানে কম্প্রেশন লোডিং হচ্ছে, মানে একটু আগে যারা দেখাইছিলাম যে ইল ক্যাপটা হিট করতেছে, সে ইল্ডের যে ক্যাপ আছে হিট করতেছে। এখানে মেইনলি শিয়ার, অর্থাৎ শিয়ারের যে সারফেস আছে সেটাকে হিট করতেছে সে। এখানে এক্সটেনশন মানে তুমি ইল সারফেসের যে এক্সটেনশন জোন আছে সেখানে কাজ করতেছে। সো একটা মডেল করতে হলে তোমাকে এই সমস্ত কিছু একসাথে ধরতে হবে, না হলে দ্যাট উইল নট বি গুড মডেল। ইন দ্যাট সেন্স মোর কুলাম ইজ নট এ গুড মডেল, কারণ সবগুলা সে টাচ করতে পারতেছে না সে, কারণ ইটস ওপেন। মোর কুলাম্বের উপরের দিকে কিছু নাই, কোনো ক্যাপ নাই, কিন্তু হার্ডেনিং সয়েল মডেলে একটা ক্যাপ আছে। ক্যাপ থাকার জন্য সে ধরো যেখানে প্রাইমারিলি কম্প্রেশন হচ্ছে, ধরো এই জায়গাতে সে নাইসলি ক্যাপচার করতেছে। So এবং আনলোডিং রিলোডিং তুমি দেখতে পাচ্ছ, আনলোডিং রিলোডিং ইজ নট লাইক দিস ওয়ান। একদম এই জায়গাতে তার যে এই কার্ভেচারটা আছে তার 3 গুণ কার্ভেচারটা নিচ্ছে, কারণ আনলোডিং রিলোডিং এর মডুলাস দিয়ে দেওয়া যায় এখানে, যে আনলোডিং মডুলাস কিভাবে হবে। তুমি জানো যে আনলোডিং রিলোডিং নরমালি এখানে যেটা হয় তার চেয়ে ফুললি ইলাস্টিক পার্ট হয় এবং ইটস রিয়েলি 3 টাইমস হায়ার দেন দিস ওয়ান। আমরা ডিটেলস আলোচনা করব। এখানে দেখো যে এই মডেলে কি ঘটে। এই মডেল হচ্ছে স্টিফনেস ডিপেন্ডেন্ট, স্টিফনেস হচ্ছে প্রেসার ডিপেন্ডেন্ট। সো প্রেসার ডিপেন্ডেন্ট মডেলে তুমি দেখতে পাচ্ছ যে স্ট্রেস স্ট্রেন কার্ভ, কিউ ভার্সাস এপসিলন কার্ভ, যেটা ট্রায়াক্সিয়ালে পাই আমরা, এটা কনফাইনিং স্ট্রেস বাড়ানোর সঙ্গে সঙ্গে এটার ক্যাপাসিটি বাড়তে থাকে। তুমি দেখো লো কনফাইনিং স্ট্রেস উই হ্যাভ এ কার্ভ, তুমি যখন কনফাইনিং স্ট্রেস বাড়াই দিচ্ছ, উই আর ডুইং এ সে 1 এলিমেন্ট টেস্ট করতেছি আমরা, তখন এটা বাড়তেছে, স্ট্রেস বাড়তেছে। আর এটাকে ডিজাইনই করা হয়েছে এভাবে মডেলটা, যে ইয়াং মডুলাস or stiffness is pressure dependent, যার জন্য আমরা যখন প্রেসার বাড়ায় দিচ্ছি অটোমেটিক্যালি তার ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। এখানে আরেকটা মডেলের প্যারামিটার লাগে, ই অডোমিটার লাগে। আর একটা তোমরা দেখছো এই মাত্র যে E50 লাগে, ই অডোমিটার লাগে। অডোমিটার মানে হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল কনসেন্ট্রেশন টেস্ট। সো ওয়ান ডাইমেনশনাল কনসেন্ট্রেশন টেস্টে আমরা এই ধরনের ডাটা থাকে আমাদের কাছে, সিগমা 1 ভার্সাস এপসিলন 1। এখান থেকে আমরা ধরো এই জিনিস পেতে পারি, ই অডোমিটার। আমরা যদি এখানে 100 kPa তে একটা লাইন টানছে ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের স্লোপই হচ্ছে এটা 350 kPa। এটা kPa বাড়তেছে এই বরাবর, হ্যাঁ, এই যে এই বরাবর kPa বাড়তেছে। এটা এই দেখো আমরা এই 350 তে নিছি, হ্যাঁ 350 তে নিছি, এটা 100 এ নিছি, হ্যাঁ। তো kPa হচ্ছে যে কনফাইনিং স্ট্রেস যে উপর থেকে দিয়ে থাকি আমরা এবং স্ট্রেন্থ হতে থাকে। তো এটা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন জিনিস নিতে পারি। নরমালি আমরা 100 এ বের করে থাকি সমস্ত ম্যাটেরিয়াল প্যারামিটারস। এটার মেটাল প্যারামিটারস কেমনে বের করতে হবে আমি ডিটেইলস বলবো। এটা একদিনে হয়তো হবে না। উইল কন্টিনিউ দিস ওয়ান। তো সয়েল বিহেভিয়ার ভার্সাস মডেল বিহেভিয়ার। তুমি দেখো যে সয়েলে কি হয়, সয়েলে এক্স্যাক্টলি এই জিনিস ঘটে। আমরা যদি একটা ট্রায়াক্সিয়াল টেস্ট করি উইল হ্যাভ দিস কার্ভ। আমরা যদি আনলোডিং লোডিং করি আমরা এটা হয়, আনলোডিং লোডিং এই অংশটা ইলাস্টিক হয় টোটালি। সো দিস ক্যান বি এক্স্যাক্টলি মডেলড বাই hardening soil model. দেখো non-linear unloading loading stiffness is stress dependent with sigma 3. So এটাও আসলে বেসিক্যালি আমাদের স্ট্রেস ডিপেন্ডেন্ট। উই উইল সি দ্যাট এই ভ্যালুটা চেঞ্জ হবে উইথ ডিফারেন্ট সেটআপ। তো এটা আমরা কিভাবে বের করতে পারি এখানে একটু বলার চেষ্টা করছি যে আমরা E50 রেফারেন্স কিভাবে বের করব। আমি যদিও তোমাদেরকে মডেলটা পুরোপুরি এখনো বলি নাই, বাট একটা প্যারামিটার বের করতে হয় E50। তো এটাকে কিভাবে বের করব একটু আমি বলে নেই। দিস ইজ ইন্টারেস্টিং কার্ভ, একটু বড় করি আমি। দেখো ধরে নাও যে আমরা 3টা ট্রায়াক্সিয়াল টেস্ট করছি। ট্রায়াক্সিয়াল টেস্ট করলে আমরা কি ভ্যালু পাই? কিউ ভার্সাস এপসিলন এ পাই, মানে ডিভিডেটিং স্ট্রেস ভার্সাস এপসিলন এ বা এক্সিট স্ট্রেসের একটা প্লট পাই, লাইক আনকনফাইন্ড সেম জিনিস পাই আমরা। এখানে যেহেতু 3টা কনফাইনিং স্ট্রেস আমরা টেস্ট করছি, 3টা ভ্যালু পাচ্ছি।
সিগমা 3 ইকুয়াল টু 100 একটা কার্ভ পাইছি, সিগমা 3 ইকুয়াল টু 300 একটা কার্ভ পাইছি, সিগমা 3 ইকুয়াল টু 600 একটা কার্ভ পাইছি। এটা এরকম না যে দ্বিগুণ হইতে হবে, বাট যেকোনো 3টা হলেই হবে। এবং সেখান থেকে প্রত্যেকটা কার্ভের জন্য আমরা কি করতে পারি, ম্যাক্সিমাম ভ্যালুকে 2 দিয়ে ভাগ দাও, এটা 50 হবে। 50 তে একটা পয়েন্ট আঁকি, সেই পয়েন্ট এবং 0 কানেক্ট করে একটা লাইন টানি। এই লাইনের যে স্লোপ সেটা হচ্ছে আমার E50 ফর দিস সিগমা 3। সিমিলারলি এটার জন্য একটা বের করি, E50 ফর দিস সিগমা 3, E50 ফর দিস সিগমা 3, এবং তিনটা ভিন্ন জিনিস। তিনটা হচ্ছে secant modulus at half of the peak value, এবং এটাকে আমরা এরকম একটা কার্ভে প্লট করি, log of this equation and log of E50 that we got from here. এটা কেন করতেছি, কারণ এই ইকুয়েশনটা এই ডেসক্রিপশন অফ হার্ডিং সয়েল মডেলের মধ্যে আছে। আমরা দেখব যে এই ইকুয়েশনের এই পার্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো সিগমা 3 আছে, সিগমা 3 রেফারেন্স আছে, রেফারেন্সটা মোটামুটি 100, আমরা 100 এ ক্যালকুলেট করে থাকি মডেলটাকে। সি ফাই তুমি অলরেডি জানো ফ্রম ট্র্যাকশন টেস্ট, সেই ভ্যালুগুলো বসাই দিব। সো সবকিছু তুমি জানো। সো সিগমা 3 উইল বি ভ্যারিং, সেটা আমরা তিনটা থেকে তিনটা ভ্যালু নিব। তো এখানে আমরা তিনটা ভ্যালু পাবো ফর 3 টেস্ট, এবং তিনটা E50 পাবো। সো আমরা তিনটা পয়েন্ট পাবো ইন লগ লগ প্লট, তিনটা পয়েন্ট প্লট করবো, একটা স্ট্রেট লাইন টানবো। স্ট্রেট লাইনের যে এম হবে, এই মডেলে একটা এক্সপোনেন্ট আছে, একটা পাওয়ার ল আছে, পাওয়ার ল বেসড অন দিস ওয়ান। হ্যাঁ, সো পাওয়ারটা এর পাওয়ার আসে, এর পাওয়ারটা আমরা পেয়ে গেলাম এম, এবং এখান থেকে পেয়ে যাবো আমরা আরেকটা কোয়ান্টিটি রেফারেন্স। হ্যাঁ, সো E50 রেফারেন্সটা আমরা এখান থেকে পাবো, এটাই হচ্ছে E50 রেফারেন্স। সো এখান থেকে আমরা দুইটা মডেল প্যারামিটার পাই, একটা পাই এম, এম ইজ দ্য পাওয়ার অফ দিস ওয়ান, আমরা একটু পরে যখন মডেলটা দেখবো তখন পাবো আমরা। আর একটা ভ্যালু পাবো E50 রেফারেন্স। E50 রেফারেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার্স। আরেকটা লাগে ই অডোমিটার, ই অডোমিটার আমরা এখান থেকে পেয়ে যাবো ফর 100। সো আমরা তিনটা প্যারামিটার পেয়ে গেলাম, এবং এটা কিভাবে বের করতে হবে আমি আবারও বলি, ইজ ভেরি ইম্পর্টেন্ট, লোকজন বুঝতে পারে না। আমাদের ট্রায়াক্সিয়াল টেস্ট থেকে তিনটা কার্ভ লাগবে, সেটা হচ্ছে যে ফর 3 কনফাইনিং প্রেসার্স, তার মানে তিনটা ট্রায়াক্সিয়াল টেস্ট লাগবে অন দ্য সেম অর সিমিলার আনডিস্টার্বড সয়েল স্যাম্পল, এবং তিনটার জন্য আমরা তিনটা কার্ভ পেয়েছি। এই প্রথম কার্ভটার যে ম্যাক্সিমাম ভ্যালু তার হাফ নিলাম, নিয়ে একটা পয়েন্ট লোকেট করলাম এই কার্ভে, সেটা এবং 0 কানেক্ট করে লাইন টানলাম, ইটস এ সিকার মডুলাস। এটার যে স্লোপ, জাস্ট এই ইউনিটি স্লোপ পেয়ে যাবো আমি। এটাকে পার্সেন্টেজ রাখা যাবে না, দিস শুড বি স্ট্রেইন, সো ইঞ্চ পার ইঞ্চ হতে হবে, তাহলে আমরা ঠিক মতো পাবো। এবং যে ভ্যালুটা পেলাম দ্যাট উইল বি E50 ফর সিগমা 3, দিস সিগমা 3। এইভাবে আমরা এটার জন্য বের করলাম, এটার জন্য বের করলাম, তিনটা E50 পেয়ে গেলাম, এবং তিনটা E50 পেয়ে গেলে আমরা এখানে চলে আসলাম। এখানে আমরা কি করব, তিনটা E50 লগ নিলাম, সো তিনটা আমরা ওয়াই ডাটা পেলাম, তিনটা এক্স ডাটা লাগবে, এক্স ডাটা আসবে এখান থেকে। এই ইকুয়েশনের দেখো, এটা নিচের দিকে বাম দিকে হচ্ছে সিগমা রেফারেন্স, যেটার ভ্যালু হচ্ছে 100, এটা ক্যালিব্রেট করা হবে 100 এ। সিগমা 3 আই, এটা হচ্ছে যে এখানে যে তিনটা ভ্যালু আছে 100, 300, 600 বসাবো। আর সি কট ফাই তুমি অলরেডি জানো, সিও জানো, ট্রায়াক্সিয়াল টেস্ট থেকে অলরেডি আমরা আরেকটা প্লটের মধ্যে সি এবং ফাই বের করেছি, সেই সি ফাই বসাই দেবো। তার মানে এই পুরো ভ্যালুটা আমরা জানতেছি ফর ডিফারেন্ট সিগমা 3, বের করে আমরা লগ নিব। তো তিনটা এক্স পেলাম, তিনটা এক্স তিনটা ওয়াই দিয়ে আমরা তিনটা পয়েন্ট প্লট করলাম ইন লগ লগ স্কেল, একটা লাইন টানলাম, সেই লাইনের স্লোপ হবে এম, এবং ইন্টারসেপ্ট হবে E50 রেফারেন্স। দিস অ্যান্ড দিস আর টু ভেরি ইম্পর্টেন্ট parameter for HS model. Any confusion about this? না চৌধুরী স্যার। সাহেব, ঠিক আছে? স্যার আচ্ছা স্যার, একটা প্রশ্ন স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, আমরা স্যার এইগুলা স্যার মানে কোথা থেকে পড়লে খুব আরো বেশি স্যার জানতে পারবো, মানে আপনার ক্লাসের পরে স্যার? এর বেশি জানতে এক্সট্রা। পারবো না, কোথাও এত ডিটেলস নাই। আচ্ছা স্যার। কেন, তোমার বুঝতে কোথায় অসুবিধা আছে বলো, আমি আরেকটু ব্যাখ্যা করি। না স্যার, এমনি স্যার আরো অন্য অন্য ইয়া থেকে পড়ার জন্য আর কি স্যার, এক্সট্রা পড়ার জন্য। এক্সট্রা পড়ার জন্য তুমি সফটওয়্যারের যে ম্যানুয়াল আছে, ওখানে জি স্যার। রেফারেন্স ম্যানুয়াল আছে, ম্যাটেরিয়াল মডেল আছে,
টিউটোরিয়াল আছে, সবকিছু পাবা তুমি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে আসি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর। স্যার সবসময় তো আসলে ট্রাইজেল টেস্ট করা পসিবল হয় না। আমাদের তো নরমালি দেখা যায় যে আমাদের বাংলাদেশে এসপিটি টেস্ট গুলোই মানে স্ট্যান্ডার্ড মেডিটেশনটাই মেইনলি সয়েল প্রপার্টির জন্য করে আর কি, রেজিস্ট্যান্সের জন্য। তো সেইখান থেকে কি আমরা কোনো ধরনের কোরিলেট করতে পারি, নাকি আমাদের পারি, সবসময় এটা ট্রাইজেল দিয়ে যাওয়া লাগবে? পারি, করতে পারি, করতে পারি। ডেফিনিটলি দেয়ার আর লটস অফ, আমি আলোচনা করব যে লটস অফ এম্পিরিক্যাল ফর্মুলাস উই ক্যান ডু ইট আউট। কিন্তু তোমরা সবাই মাথার মধ্যে ওকে একটা স্যার। জিনিস ঢুকায় নাও, না না এটা তো খুশি হওয়ার কিছু নাই, মাথার মধ্যে ঢুকায় নাও যে প্রাক্সিস ইজ এ সফিস্টিকেটেড নিউমেরিক্যাল টুল। ডেফিনিটলি ইট ক্যান ডু মিরাকলস। এটা অলৌকিকভাবে বলে দিতে পারে যে কতটুকু ডেফরমেশন হবে, কি হবে না হবে, সেটেলমেন্ট কত হবে। বাট you need to provide it the accurate input data. তুমি যদি গার্বেজ ইনপুট ডাটা দাও, you will have garbage output, no doubt about it. বুঝতে পেরেছো? ওকে স্যার। We জি স্যার। strongly suggest that you ask your client to do traction test from good source. Good source মানে either তুমি বুয়েটে যাও, অথবা মিস্টে যাও, অথবা যেখানে ট্রাকশন মেশিন আছে, ভালো মেশিন, ক্যালিব্রেটেড মেশিন, you go there. জি তুমি স্যার। অবশ্যই যাবা এবং দেখবা টেস্ট হচ্ছে। বাংলাদেশে ভুয়া জিনিসের অভাব নাই। টেস্ট না করে হাতে কার বেঁকে বলে দিবে যে ট্রাকশন করছি স্যার। আমি বুয়েটে জি ছিলাম স্যার, প্রিফার ফর তো 26 বুয়েট থেকে ইয়ার্স। বেটার। হ্যাঁ, জি আমি কখনোই সাজেস্ট করব না যে তোমরা মানে উইদাউট ডুইং ট্রাকশন টেস্ট এই মডেলটা ইউজ করো। এনি মডেল ইউজ করো। আমরা ওয়ার্ল্ড ওয়াইড বলতেছি এই কথাগুলা। আমার লোকজন আসতেছে যে কোনোভাবে এটাকে বাইপাস করা যায় কিনা। দেখো একটা প্রজেক্টের লোকজন, I'm just digressing a little bit, but this is important. প্রজেক্টের লোকজন কোটি টাকা খরচ করে, তাই না? ট্রাকশনে কত খরচ হয় তোমার? ম্যাক্সিমাম 10,000 টাকা খরচ হবে একটা টেস্ট করতে। তো তোমার প্রজেক্টকে বহু টাকা সেভ করে দিতে পারে উইথ অ্যাকুরেট অ্যানালিসিস। বহু রিস্ক তুমি অ্যাভয়েড জি করতে স্যার। পারো। তো 10,000 20,000 টাকা কম্পেয়ার টু এ মানে crore টাকার প্রজেক্ট ইজ নাথিং, তাই না? তো ক্লায়েন্টকে কনভিন্স করা তোমাদের দায়িত্ব। বুঝতে পারছো? জি স্যার। জি তো স্যার। তোমাদের যদি ভবিষ্যতে এরকম লাগে যে ক্লায়েন্ট বুঝতেছে না, ইউ ক্যান কল ইন টু মি, আই ক্যান টক টু ইউর ক্লায়েন্টস, নো প্রবলেম এট অল। স্যার আমাদের লাইসেন্স প্ল্যাক্সিস কেনা আছে স্যার। তো আমরা চেষ্টা করি আর কি ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য ট্রাকজিল টেস্ট এর মাধ্যমে। তো অনেক সময় আর কি স্যার অনেকে রাজি হয় না আর কি। এইজন্যই স্যার একটু জিজ্ঞেস করলাম যে আসলে রাজি না হলে তুমি এটা কি করা? মানে আমার সাথে যোগাযোগ করতে বলবা। যদি এরকম হয় যে না রাজি হচ্ছেই না, হুম, হুম। বা তুমি জি স্যার। প্রজেক্টের কস্ট অ্যানালাইসিস দিবা যে এই কস্ট হুম, তুমি হুম। ট্রাকশন টেস্ট করে। শোনো, মানুষ বোকাও তার লাভ বুঝে, বুঝে না? জি স্যার, অবশ্যই। তুমি যখন ক্লিয়ারলি দেখাবা যে তুমি 20,000 টাকা ট্রাকশনে খরচ করে ইউ ক্যান সেভ, মানে লাখ তুমি সেভ করতে পারো, কেন যাবে না সেখানে? অবশ্যই যাবে সে। জি স্যার। শোনো, প্লাক্সিসের লাভ করার প্রবণতা 50% to 70% লাভও হয়েছে ট্রাকশন দিয়ে, মানে এই প্লাক্সিস ইউজ করে। কারণ তুমি আন্দাজে ডিজাইন করবা, দেখা যাবে তুমি আন্দাজে না বুঝতে ডিজাইন করতেছো, ইউ আর ডুইং হাইলি ওভার ডিজাইন। হ্যাঁ, আর তুমি যদি অবভিয়াসলি অ্যাকুরেটলি স্যার, জি। সবকিছু প্রেডিক্ট করতে পারো, ইউ ক্যান কাট ডাউন ইউর কস্ট লাইক এ হেল। সো যেটা বলছিলাম যে এই মোরকুলামের বিহেভিয়ারটা এরকম। তোমার যদি ডেন্স ম্যাটেরিয়াল হয়, তুমি দেখতে পাচ্ছ যে এটা ফেল করার পরেই শুধুমাত্র ডাইলেন্সি দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড হার্ডেনিং সয়েলে ইজ ভেরি রিয়ালিস্টিক। হ্যাঁ, সো কি দাঁড়ালো যে হার্ডেনিং সয়েলের E50 ইজ এ সেকেন্ড মডুলাস ডিপেন্ডিং অন সিগমা 3। ই অডোমিটার যেটা, সেটা ট্যানজেন্ট মডুলাস ডিপেন্ডিং অন সিগমা ও, যেটা আমরা ওয়ান ডাইমেনশন কনস্ট্রাকশন থেকে পাই। এবং মোস্ট অফ দ্য প্রজেক্ট কনস্ট্রাকশন টেস্ট তারা করে, কারণ দে ওয়ান্ট টু এস্টিমেট দ্য সেটেলমেন্ট ফ্রম দ্যাট। সো এটা থাকে আমাদের, এটা থাকে না। এটা অ্যাটলিস্ট একটা ট্র্যাকশন করলেও সেখান থেকে পেড করা যাবে। তোমরা একটা করলেও, তুমি যদি বলো যে একটা করো এবং একটা তোমরা 100 কেপিএ তে করো, তো একটা থেকেই আমরা এই ভ্যালুটা নিয়ে নিতে পারি। একটা থেকেই যে 50 পাবো ওটাকেই আমরা রেফারেন্স ধরতে পারি, সমস্যা নাই। তো এগুলো হচ্ছে যে ট্রিক্স আর কি, হাউ টু রিডিউস দ্য কস্ট। আর ইউআর ট্যাক্সিল টেস্ট যখন করবে, বলতে হবে যে তোমরা একটা আনলোডিং রিলোডিং করো।
সেখান থেকে আমরা মডুলাসটা পেয়ে ফেলতে পারি। এই তো হয়ে গেল, কঠিন না। আর এম উই ক্যান অলওয়েজ এস্টিমেট, এম এর ডিপেন্ডেন্সি কম আর কি অন দ্য রেজাল্টস ওভারঅল। তো স্যান্ডের জন্য একটা, ক্লের জন্য 1 এর কাছাকাছি, স্যান্ডের জন্য 0.5 এর কাছাকাছি। সো ইটস ডান। তো মোটামুটি এরকম আর কি, মানে একটা ট্র্যাকশন হলেও উই সাজেস্ট দ্যাট। সো কিভাবে এই জিনিসটা আসতেছে যে ই 50 রেফারেন্স যেটা, এটা ইট ডিপেন্ডস অন সিগমা 3 থ্রো দিস ইকুয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে সিগমা 3 দেখতে পাচ্ছ তুমি, এটা হচ্ছে পি রেফারেন্স। হ্যাঁ, পি রেফারেন্স আমরা 100 ধরবো। সি এবং ফাই আমরা অলরেডি জানি ফ্রম ডাইরেক্ট শেয়ার টেস্ট অর এনি আদার টেস্ট অর এনি কোরিলেশনস। সো এটা আমাদের জানতেই হবে। এটা হচ্ছে যে যে জায়গায় যে ফ্ল্যাট হয়ে যায় কার্ভটা, ধরো এরকম একটা কার্ভে এখানে যে ফ্ল্যাট হচ্ছে, এই জায়গায় সি এন ফাই কত, এটা আমরা জানতে চাই। তো এটা আমরা বিভিন্ন ভাবে পেতে পারি, সমস্যা নাই। শুধু একটা ট্রায়াক্সিয়াল টেস্ট লাগবে মিনিমাম টু গেট দিস ভ্যালু। হুম, এটা আমরা যদি জানি, আমরা যদি জানি ওখান থেকে, তো এটা আমরা এখানে বসালে, এই সমস্ত কিছু বসালে এটার একটা মান ধরলে, যেহেতু আমাদের একটা ইকুয়েশন মানে দুইটা ভ্যালু লাগবে টু গেট এম অ্যান্ড দিস ওয়ান। যদি একটাই ট্রায়াক্সিয়াল টেস্ট থাকে, তোমরা এমটা অ্যাসিউম করে ফেলতে পারো এখান থেকে। হ্যাঁ, স্যান্ড হলে এটা ধরবা, সিল্ট হলে অ্যাসিউম করে ফেললে তুমি এটা পেয়ে যাবে আপনাদের ইকুয়েশন একটা টেস্ট থেকে। ঠিক আছে? There are many other ways। তোমরা যখন আর একটু ডিটেলসে ঢুকবা, পসিবলি নেক্সট উইকের ক্লাসে, তখন দেখবা আদার থিংস ইউ ক্যান ডু অ্যাজ ওয়েল। ইনফ্যাক্ট প্লাক্সিসের 3ডির মধ্যে বা 2ডির মধ্যেও একটা সয়েল টেস্টিং মডিউল আছে। আমরা ওইটা ইউজ করেও কার্ভ ফিট করে ফেলতে পারি। সে তুমি এম্পিরিক্যালি বের করলা, বাট ইউ হ্যাভ সাম ল্যাবরেটরি টেস্ট, ডাইরেক্ট শেয়ার টেস্ট বা আনকনফাইন্ড করা আছে। ওটার সাথে আমরা ম্যাচ করে দেখতে পারি যে আমাদের মডেলটা, এস্টিমেটেড মডেলটা কেমন রেজাল্ট দিচ্ছে। মানে কাইন্ড অফ ইনভার্স অ্যানালাইসিস দ্যাট ইউ ক্যান ডু অলসো। তারপরে হচ্ছে এটা দেখাচ্ছে যে এই কিভাবে আমরা এটা করতে পারি। হার্ডেনিং সয়েল স্টিফনেস মানে এই কি বলতেছে আসলে? মডেলটা কি বলতেছে? মডেলটা বলতেছে, ধরো আমরা যদি একটা টেস্ট করি, যে ট্রায়াক্সিয়াল টেস্ট করি বা যেভাবেই করি না কেন। সো হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দেখো, একটা ড্রেইন টেস্ট টোটাল স্ট্রেনটা ৩ টা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে ইলাস্টিক, এই জায়গায় থাকতেছে। আরেকটা হচ্ছে প্লাস্টিক, দেখো সি লেখা আছে। তার মানে কি? প্লাস্টিক আবার ২ ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে কনসোলিডেশন, আরেকটা হচ্ছে শিয়ার। তুমি দেখো আমরা যখন একটা লোড করি, তখন কি হয়? আমাদের যেকোনো লোডিংটাই ২ টা ভাগে ভাগ হয়ে যায়। আমরা যদি স্ট্রেস পাথ দেখি, তুমি স্ট্রেস পাথ তো জানো স্ট্রেস পাথ কি? ধরো লেটস ডু এ স্ট্রেস পাথ অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের ২ টা স্ট্রেন কেন আসবে? খুব সিম্পল। আমি একটা সিম্পল স্ট্রেস পাথ আঁকি, তাহলে বুঝতে পারবা তোমরা। স্ট্রেস পাথ জিনিসটা কি? স্ট্রেস পাথ হচ্ছে যে আমরা কিভাবে জিনিসটা করব। ধরো আমরা এই স্ট্রেস পাথে, এটা হচ্ছে আমাদের ফেইলিয়ার সারফেস। ঠিক আছে? ফেইলিয়ার সারফেসটা দেওয়া আছে কিউ ভার্সাস পি তে। অর্থাৎ এইদিকে হচ্ছে এই এটা হচ্ছে কিউ বা ডিফরমেশন, সরি ডিফরমেশন কিউ বা শিয়ার, এটা হচ্ছে পি বা মিন স্ট্রেস। এটা হচ্ছে আমাদের এই স্ট্রেস পাথের স্পেস, এই 2D অর 3D ধরতে পারো। আর আমাদের যে স্ট্রেস পাথ যেটা আমরা যাচ্ছি, আমরা এখান থেকে শুরু করলাম, পি একটা অল রাউন্ড মিন প্রেসার ছিল আমাদের স্যাম্পলের উপরে। এখান থেকে আমরা এভাবে যাচ্ছি। এভাবে যে এখানে ফেল করে গেলাম। ঠিক আছে? এটা যদি ফেইলিউর লাইন টাচ করলে ফেল করে যাবে। তো কি হলো? আমরা যখন এদিকে যাচ্ছি দেখো কি হচ্ছে? পি ও বাড়তেছে। এটা ২ টা কম্পোনেন্ট, তাই না? একটা হচ্ছে পি বাড়তেছে, আবার কিউ ও বাড়তেছে। হ্যাঁ? সো এটা যদি আমরা কম্পোনেন্ট এনালাইসিস করি, সরি এটা তো এখানে গেল। সরি। এনিওয়ে থাকুক। তো আমরা এটা ২ টা কম্পোনেন্ট ধরতে পারি। একটা হচ্ছে এই বরাবর হচ্ছে এটা পেলাম। এই ডিসট্যান্সটা হচ্ছে আমার পি বাড়লো। আর এটা হচ্ছে আমার কিউ বাড়লো। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে পি আর হচ্ছে কিউ। সো যেকোনো ধরনের স্ট্রেস পাতেই দেখা যাচ্ছে আমরা ২ দিকেই যাই। সো ২ দিকে গেলে কি হবে? তুমি দেখো মিন প্রেশারের জন্য এই কনসোলিডেশন বা কম্প্রেশন ইফেক্ট হচ্ছে একটা প্লাস্টিক কম্প্রেশন পাওয়া গেছে।
from the model. যেহেতু মডেলটা ডাবল হার্ডেনিং, তুমি মিনের দিকে গেলেও ইট ইজ হিটিং দ্য ক্যাপ, সে ক্যাপটা মুভ করতেছে লাইক এ ক্যাম ক্লে, এবং উই আর হ্যাভিং প্লাস্টিক ডিফরমেশন। অ্যান্ড শিয়ার হার্ডেনিং তো হচ্ছে, আমি বললাম যে শিয়ার হার্ডেনিং হয়, এবং এই সারফেসটা আসলে ফিক্সড সারফেস না, এটা মুভ করতে থাকে, এবং এটা মুভ করতে থাকলে এখানে শিয়ার হার্ডেনিং হয়ে শিয়ার প্লাস্টিক স্ট্রেন হচ্ছে। আমরা হার্ডেনিং সয়েল মডেলে দুটোই পাচ্ছি একই সঙ্গে। Is very very accurate model, only provided you need to put into it good soil input parameters. Input parameters ভালো না দিলে তুমি গার্বেজ ইন গার্বেজ আউট পাবা, অথবা আমরা আরো বলে থাকি ব্ল্যাক বক্স সিনড্রোম। তো তুমি কিছুই জানো না মডেলের, তুমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, you are simply using this model to predict something, you are bound to do some mistake. শোনো, তোমরা বাংলাদেশ থেকে আমাকে রিচ করতে পারো যে কোনো সময়, আমাকে মডেল দেখিয়ে নিতে পারো। সো আমার সময় থাকলে আই হেল্প অলওয়েজ। সো আমি, সামিউল অনেক বড় প্রজেক্ট করেছে, ওর সাথে আলাপ করতে পারো, ও জানে, ওকে আমি অনেকবার হেল্প করেছি। সো আই এম রিয়েলি কাইন্ড অফ ওপেন টু বাংলাদেশি ইউজার্স, যদিও এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, বাট আই লাইক টু হেল্প ইউ গাইস। সো ফিল ফ্রি টু রিচ আউট টু মি। একই জিনিস দেখো, এই সয়েলটা দেখাচ্ছে যে কম্প্রেশন বিহেভিয়ার কেমন হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি শিয়ার বিহেভিয়ার, কিউ ভার্সেস এপসিলন এ স্পেসে, হ্যাঁ, কিউ ভার্সেস এপসিলন এ বিহেভিয়ার কেমন হচ্ছে। সো একটা মডেল দুটা বিহেভিয়ার দেখতে হয়, একটা হচ্ছে শেয়ার বিহেভিয়ার, আর একটা হচ্ছে যে এই তোমার কম্প্রেশন বিহেভিয়ার কেমন হচ্ছে। সো এটা হচ্ছে কম্প্রেশন বিহেভিয়ার, যা আমি একটা স্যাম্পলকে উপর থেকে লোড দিচ্ছি, হাউ ইজ বিহেভিং, এক্সেল স্ট্রেন কেমন হচ্ছে। তুমি দেখো ইলাস্টিসিটি হচ্ছে এই জাস্ট ইলাস্টিক বিহেভিয়ার, ইলাস্টিসিটি প্লাস কম্প্রেশন, শুধু যদি কম্প্রেশনটা অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, তিনটাই অ্যাক্টিভ এরকম বিহেভিয়ার। সো দিস মডেল actually getting this one for you, and also this one for you, which is very accurate. No other model can give you this. So within the working load, আমরা যে working load ডিজাইন করে থাকি, এই loadage is very accurate. But একটা ছোট কথা রয়ে গেছে, যে এটা দেখো তুমি, এটার এই E50 যেটা E50 E50 যে স্টার্টিং লেভেল, সেটা কিন্তু আমরা যে ট্রায়াক্সিয়াল টেস্ট করি সেই লেভেলে, সেই লেভেলটা আমরা যে ট্রায়াক্সিয়াল টেস্ট করি মোটামুটি 10⁻⁻⁴ 10⁻³ এই লেভেল থেকে। বাট সোয়াল কিন্তু ডেফরমেশন শুরু করে তারও আগে থেকে। তোমরা জানো যে স্মল স্ট্রেন স্টিফনেস নামে একটা কথা আছে, মিনস দ্যাট 10⁻⁻⁶ লেভেলেও সয়েলের বিহেভিয়ার নন লিনিয়ার। অথবা আমরা বলতে পারি যে soil stiffness changing from 10⁻⁶ to 10⁻⁻1, এতে ডিফারেন্ট লেভেলে সে বিহেভ করে। সো এই মডেল সঙ্গে আমাদের আরেকটা মডেল আছে, দ্যাট ইজ কল্ড হার্ডেনিং সয়েল স্মল মডেল। জাস্ট জেনে রাখো যে সেটা এরও নিচে যে বিহেভিয়ার আছে সেটাকেও ক্যাপচার করতে পারে। ওয়াই দ্যাট ইজ ইম্পর্টেন্ট? ইয়েস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর সাম কাইন্ড অফ সয়েল বিহেভিয়ার লাইক সে এক্সকাভেশন। তুমি ধরো এখানে এক্সকাভেশন করতেছো তুমি, হ্যাঁ, সো এখানে যখন এক্সকাভেশন করতেছো তখন আশেপাশে কি হচ্ছে, এখানে আনলোডিং রিলোডিং হচ্ছে, তাই না? এটা উপর দিকে উঠতেছে, তাই তো? এটা উপর দিকে মানে স্ট্রেস রিলিজ হচ্ছে। স্ট্রেস রিলিজ হওয়া মানে হচ্ছে যে নিচের দিকে নামতেছে আর কি, স্ট্রেসেশন কার্ভ বিহেভিয়ার নিচের দিকে যাচ্ছে। সো আনলোডিং লোডিং মডুলাস ইজ অ্যাক্টিভ, এখানেও তাই। Some part is going unloading loading, some part is E50. So these are captured very well by hardening soil model. But how about far from here? এই জায়গাতে কি হচ্ছে? এই জায়গাতে তো আসলে স্ট্রেনের বিহেভিয়ার তেমন কিছু না, তাই না? এই জায়গাতে তো স্ট্রেন খুবই সামান্য। আমি এখানে যদি তুমি E50 নাও, E50 হচ্ছে এখানে, তাই না? এখানে এই হার্ডেনিং সয়েল মডেলে তো E50 নিচে আর নাই, বা E50 বেশি নাই, সরি, মানে স্মল স্ট্রেন এটাই তুমি পাবা, এর বেশি তো দেওয়া যাচ্ছে না, মডেলটা অ্যালাউ করতেছে না। তো এখানেও তোমার ভালো ডেফরমেশন হবে, যেটা হওয়া উচিত না। আমরা যেটা বলি সেটেলমেন্ট বাউল হওয়া উচিত, যে এই জায়গায় বেশি, এই জায়গায় খুব র্যাপিডলি উপর দিকে উঠে যাওয়া উচিত, কম সেটেলমেন্ট হওয়া উচিত। তা হবে না এখানে, কারণ এটা স্মল স্ট্রেন স্টিফনেস না, স্মল স্টিফনেস ইজ ভেরি ভেরি হাই, about 10 times higher than this one.
যাই হোক, এটা জাস্ট তোমাদেরকে জানায় রাখলাম। এটা নিয়ে পরে কথা বলবো আমি অন্য কোনো দিন। হ্যাঁ, এখানে hardening soil এর behavior, generally soil behavior in Plaxis are two types, like drained and undrained. তো তোমাদের ড্রেনের সম্বন্ধে ধারণা আছে কি? ড্রেনের সম্বন্ধে ধারণা আছে? What is a soil drainage? স্যার ওয়াটারটা ডিসিপেট হবে। So, আমি যদি বলি যে আমি এক জায়গায় এই ধরো কিছু একটা কনস্ট্রাকশন করতেছি, পারমিবিলিটি ইজ ভেরি ভেরি লো, এখানে ড্রেইনড হবে না আনড্রেইনড হবে? আনড্রেইনড হবে আনড্রেনড। স্যার। আনড্রেইনড হবে। কিভাবে বললে আনড্রেইনড হবে? স্যার পারমিটিভিটি স্যার লো মানে পারমিবিলিটি লো মানে আনড্রেইনড, তাই? স্যার যেহেতু স্যার এই ওয়াটারটা ডিসিপেট হতে পারছে না সেজন্য স্যার আনড্রেনড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যদি লোড খুব স্লোলি দেই তখন কি হবে? ধরো পারমিবিলিটি কম কিন্তু আমি লোড খুবই স্লোলি দিলাম। স্যার প্রেসার হচ্ছে ওয়াটার প্রেসারও স্লোলি ডেভেলপ করবে আর ডিসিপিটও অনেক দেরিতে হবে, তাহলে স্যার সেখানেও আনড্রেনডই ধরা যায় গেস। কেন আনড্রেইনড ধরা যাবে? আমি যদি স্লোলি লোডিং দেই, wouldn't it be drained? সো এটা এটা এই যে কন্ট্রোভার্সি এটা তুলে ধরার জন্য আমি কোর্সটা করছি। নাও ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেটার। ড্রেন আনড্রেন জিনিসটা হয় দুটোর উপর বেস করে। একটা হচ্ছে পারমেবিলিটি, আর একটা হচ্ছে লোডিং রেট। লোডিং রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরো তোমার একটা পারমিয়েবল স্যান্ড আছে কিন্তু তুমি ওখানে লোডিং দিলা খুব র্যাপিড লোডিং, লাইক এ বম ব্লাস্ট, কি হবে এখানে? অনড্রেন থাকবে। আনড্রেইন থাকবে, আনড্রেইনড হবে যেহেতু র্যাপিড লোডিং হচ্ছে লাইক এ বম ব্লাস্ট। সো পারমেবল থাকলেও যে সময়ের মধ্যে বম ব্লাস্টটা হচ্ছে সেই সময়ে এটা আনড্রেইনড হয়ে যাবে, কারণ ওয়াটার যেতে সময় লাগে। ওয়াটারের এই সময়ের মধ্যে ওয়াটার যেতে পারবে না। সো ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট তুমি আনড্রেইন এবং ড্রেইন বিহেভিয়ার প্র্যাকটিসে বলা হয় একটা সংজ্ঞা দিয়ে, সেটা হচ্ছে যে এই বেসিক্যালি লং টার্ম অর শর্ট টার্ম। তোমার যদি অ্যানালিসিসটা লং টার্ম হয় মানে ইউ আন্ডারস্ট্যান্ড যে লং টার্ম বিহেভিয়ারের মধ্যে তুমি যাবা, উই গো ফর ড্রেইন বিহেভিয়ার। যদি শর্ট টার্ম অ্যানালিসিস হয়, হোয়াট এভার ইট ইজ, শর্ট টার্ম মানে আমরা ধরে নেই ইজ গোয়িং টু বি আনড্রেইন বিহেভিয়ার, বাট বেসিক্যালি those are related to two things, permeability and loading rate. বাট তুমি ধরো একটা এম্বাঙ্কমেন্ট করবা, ঠিক আছে? সো এম্বাঙ্কমেন্ট যখন কনস্ট্রাকশন হচ্ছে সেই সময়টাই তুমি আনড্রেইন ধরে বাকিটা ড্রেইন অ্যানালিসিস করতে পারো, অথবা পুরোটাকে তুমি ড্রেইন অ্যানালিসিস করতে পারো, বা সমস্ত সিনারিও তুমি দেখতে পারো যে কখন সে আসলে ফেলের দিকে যাচ্ছে। মানে তুমি যদি শিওর না থাকো তুমি দুই অ্যানালিসিস করতে পারো, তুমি যেটা উইকার অ্যানালিসিস সেটাই ধরবা, কারণ ডিফিকাল্ট টু সে সামথিং যে কোথায় ড্রেন কোথায় আনড্রেইন হচ্ছে। হ্যাঁ, কথা বুঝতে পারছো? যেহেতু ক্রিটিক্যাল টা আনড্রেইন জি হবে স্যার। তুমি ইউ ক্যান গো ফর আনড্রেইন অ্যানালিসিস, কারণ ফেলিয়ার চান্স আনড্রেইন বেশি থাকবে দেন ড্রেইন ফর এম্বাঙ্কিং, বাট এক্সকাভেশনের সময় এটা ভিন্ন হবে। It seems complex, but with time, hopefully, this will be clear to you. At the moment, try to understand that drainage depends on two things, permeability as well as loading rate. High permeable, high loading rate, it can be undrained, or low permeability, but slow loading rate can be drained. So এটার উপর ডিপেন্ড করে সয়েলে তিন ধরনের অ্যানালিসিস আছে। অ্যানালিসিস আনড্রেইন এ, ড্রেন অ্যানালিসিসে তেমন কোনো ঝামেলা নাই। ড্রেন অ্যানালিসিসে প্র্যাকটিসে যেটা হয়, সমস্ত অ্যানালিসিস ড্রেইনড হয়। ড্রেইনড হওয়ার অর্থ হচ্ছে যে তুমি যে টোটাল স্ট্রেস দাও সেটাকে দুই ভাগ করে ফেলেছে, একটা হচ্ছে ইফেক্টিভ, একটা হচ্ছে পোর অর্ডার প্রেশার। মানে টোটাল স্ট্রেস ইকুয়াল টু, তুমি জানো যে টোটাল স্ট্রেস ইকুয়াল টু ইফেক্টিভ স্ট্রেস প্লাস পোর অর্ডার প্রেশার।
এক্স্যাক্টলি সেম জিনিস করেছে ড্রেন অ্যানালাইসিসে। সো পোরোটার প্রেশারটাকে সে নেয়, কয়েকভাবে নিতে পারে। বেসিক্যালি সে প্রথমে নেয় ফ্রম ফ্রেটিক সারফেস, অর্থাৎ ওয়াটার টেবিল যেটা দিচ্ছ, ওয়াটার টেবিলের হাইট থেকে সে গামা ডব্লিউ মাল্টিপ্লাইড বাই এইচ, এটা ওয়াটার স্ট্রেস নেয়, দ্যাট ইজ ইউর পোরোটার প্রেশার, অ্যান্ড এটাকে সে মাইনাস করে ফ্রম টোটাল স্ট্রেস টু গেট দ্য ইফেক্টিভ স্ট্রেস। এবং সমস্ত মডেলিং এর ফেইলিয়ার যা কিছু হিসাব করে সমস্ত কিছু ইফেক্টিভ স্ট্রেসে হিসাব করে সে। সো ইররেসপেক্টিভ অফ ইউর অ্যানালিসিস, সেটা ড্রেইন হোক আনড্রেইন হোক, ভিতরে ভিতরে কিন্তু প্লাক্সিস সমস্ত কিছু ইফেক্টিভ স্ট্রেসে হিসাব করে। মানে যে কোনো ফেইলিয়ারই আসলে ইফেক্টিভ স্ট্রেসে হিসাব করতে হয়, কারণ মডেলগুলো যেগুলো দেওয়া আছে সমস্ত পৃথিবীর মডেলটাই আনলেস এক্সপ্লিসিটলি টোল্ড ইফেক্টিভ স্ট্রেস নিয়ে হিসাব করে। অর্থাৎ ফেইলিয়ার ক্রাইটেরিয়া যেগুলো আছে সব হচ্ছে ইন টার্মস অফ ইফেক্টিভ স্ট্রেস, এটা মাথার মধ্যে ঢুকায় নাও। কিন্তু প্লাক্সিসে এই ধরনের সফিস্টিকেটেড প্রোগ্রামে উই ক্যান ডিল উইথ ওয়াটার লেভেলস, বিভিন্নভাবে ডিল করতে পারি। সো যখন ড্রেন অ্যানালিসিস করতেছি তখন তো কোনো কোশ্চেন নাই, ড্রেন ইজ এ ড্রেন। আমরা ফুললি ড্রেন অ্যানালিসিস ইফেক্টিভ স্ট্রেস যে প্যারামিটার গুলো আছে, এই ধরো E50, তারপরে ই অডোমিটার, ইউআর, সি অ্যান্ড ফাই, সো যেগুলো স্টিফনেস প্যারামিটার্স তিনটা ইয়াং মডুলাস, আর আর স্ট্রেংথ প্যারামিটার সি এন্ড ফাই, এগুলোকে আমরা সব ইফেক্টিভ স্ট্রেস দিতে পারি। ইফেক্টিভ গুলোকে ড্যাশ দিয়ে বলা হয়, সি ড্যাশ, ফাই ড্যাশ, ইয়াং মডুলাস ড্যাশ ইত্যাদি। আর টোটাল স্ট্রেসে আমরা শুধুমাত্র দিতে পারি ইন টার্মস অফ আনড্রেন অ্যানালাইসিস। আনড্রেন অ্যানালাইসিস করব, এটা তিন ধরনের হইতে পারে: আনড্রেন এ, আনড্রেন বি, আনড্রেন সি। আনড্রেন এ তে আনড্রেন অ্যানালাইসিস করব, কিন্তু প্যারামিটার সব দিব ইফেক্টিভ স্ট্রেসে। ইন্টারনালি সে পোরোটার প্রেশার জেনারেট করবে। পোরোটার প্রেশার তোমরা জানো, এই প্লাক্সিসে যে কোনো অ্যানালাইসিস এই দুই ধরনের হয়। একটা হয় যে তার স্ট্যাটিক পোরোটার প্রেশার বা স্টেডি স্টেট, একটা হচ্ছে এক্সেস পোরোটার প্রেশার। এক্সেসটা তোমার লোডিং থেকে আসতেছে, তুমি লোড দিয়ে কম্প্রেস করতেছো, সেই কম্প্রেশনের জন্য ওয়াটারের মধ্যে এক্সট্রা স্ট্রেস আসতেছে, দ্যাট ইজ কল্ড এক্সেস পোরোটার প্রেশার। এটার জন্যই জেনারেলি কনসিডারেশন হয় এবং সেটেলমেন্ট হয় বেসিক্যালি আর কি। সো এটা তিন ভাবে অ্যানালাইসিস করা যায়, এ, বি এন্ড সি। সো এতে এটা অটোমেটিক্যালি সমস্ত কিছু করবে সে, এবং দ্য বেস্ট ওয়ে টু ডু ইট। একটা হচ্ছে বি এন্ড সি। বি তে তুমি দুইটা প্যারামিটার মিক্স করে দিতে পারো, ইফেক্টিভ দিতে পারো স্টিফনেস গুলো, আর হার্ডেনিং দিতে পারো ইন টার্মস মানে স্টিফনেস দিতে পারো ইন টার্মস অফ ইফেক্টিভ, অ্যান্ড স্ট্রেংথ প্যারামিটার দিতে পারো অ্যাজ ইফেক্টিভ, অ্যান্ড সি তে দিতে পারো তুমি অল প্যারামিটারস ইন টোটাল স্ট্রেস। বাট সি তে প্রবলেম হচ্ছে যে সি তে সে স্ট্রেসকে ভাগ করতে পারে না, টোটাল স্ট্রেস অ্যানালিসিস করে। ই ক্যানট নো দ্য পোরোটার প্রেশার। তো সি এর পরবর্তীতে তুমি কোনো কনসিডারেশন অ্যানালিসিস করতে পারবে না, সেফটিও করতে পারবে না। তো সি শুধুমাত্র তুমি স্ট্রেস স্টেট জানার জন্য টোটাল স্ট্রেস স্টেট কেমন হবে করতে পারবা। আই অলওয়েজ সাজেস্ট টু গো উইথ এ। তুমি যদি আন্ডার অ্যানালিসিস করো, অলওয়েজ এ করো। So I'm going to stop for today. তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি 5-6 মিনিট সময় আছে, I will answer only the questions and I will continue next week in আমি অ্যানালাইসিস আলোচনা করব যে কিভাবে আমরা আনড্রেন এ বি সি অ্যানালাইসিস করতে পারি ইন প্লাক্সিস। এবং ইতিমধ্যে তোমরা তোমাদের প্লাক্সিসের যে অ্যাক্সেস গুলো আছে, তোমাদের স্যারকে বলে অ্যাক্সেস করে তোমরা প্লাক্সিস 3D নাড়াচাড়া করো, তোমরা টিউটোরিয়াল 1টা কমপ্লিট করো পারলে। 3D যে টিউটোরিয়াল 1 আছে বেয়ারিং ক্যাপাসিটি প্রবলেম, ইউ ট্রাই টু সলভ ইট। হ্যাঁ, এরপরে আজকের ইয়াতে কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি নাও। গো অ্যাহেড। Any question? Hey guys, are you sleeping? স্যার আপাতত কোশ্চেন নাই স্যার। হ্যাঁ, জবাব দিবা সবসময়। মানে আমি বহুদিন শিক্ষক ছিলাম তো, অভ্যাসটা যায় না এখনো। I want to get feedback.
স্যার নেক্সট ক্লাসে বলবো স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল শিওর। স্যার, যদি হচ্ছে আমরা প্লাক্সিসে সিসমিক অ্যানালিসিস করতে চাই, তখন স্যার হার্ডেনিং সয়েল মডেল এটা স্যার বেটার নাকি স্যার স্মল স্ট্রে যেটা স্যার বললেন? আচ্ছা, সিসমিক বলতে কি বোঝাচ্ছ? আর্থকোয়েক? আর্থকুয়েক দিব স্যার। আচ্ছা, আর্থকোয়েক দিলে এগুলোর কোনো মডেলই ঠিক না। আর্থকোয়েকের জন্য হবে কি? আর্থকোয়েকে কি হয়? আর্থকোয়েকে তুমি এই প্লাস্টিক স্ট্রেন অ্যাকুমুলেট করতে থাকে। প্লাস্টিক স্ট্রেন জমা করতে থাকে, মানে মেটালের মধ্যে। জমা করতে, করতে পোর প্রেশার বাড়তে থাকে। পোর প্রেশার বাড়তে, বাড়তে একসময় লিকুইফ্যাকশন হয়। সো লিকুইফ্যাকশন করার মতো মডেলের ক্ষমতা না থাকলে তো এই ধরনের মডেল কাজ করবে না। সো আমাদের এই ধরনের মডেল আছে। এটা হচ্ছে ইউবিসি 3D PLM মডেল। সো ইউবিসি 3D PLM মডেল দিয়ে করা যাবে। ইউবিসি 3D PLM মডেল দিয়ে উই ক্যান ডু আর্থকুয়েক অ্যানালিসিস, এবং সে এই ধরনের ফেইলিউর হবে কিনা তোমার সাইটে, এই ধরনের যদি তুমি ডিজাইন স্পেকটা দিতে পারো, দেন ইউ ক্যান রিয়েলি প্রেডিক্ট ইটস বিহেভিয়ার। এটা ফেইলিউর হবে কিনা, এই ধরনের লোডিং, এই ধরনের স্পেকট্রায় উই ক্যান প্রেডিক্ট দ্যাট। অথবা সাইড অ্যাম্প্লিফিকেশন যদি জানতে চাও, করা যাবে। ওকে স্যার। আমি আজকের ম্যাটেরিয়ালের উপরে কোশ্চেন যেতে যাচ্ছিলাম, যে তোমার না থাকলে, তো আজকে যদি কোনো কোশ্চেন না থাকে, সো আই লাইক টু কনক্লুড, এবং আমি এইটার লিঙ্কটা থেকে ভিডিওটা বের করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। এই ওকে সামিউল স্যার। আসে নাই আজকে, না? আচ্ছা, তোমরা সামিউলকে ইনফর্ম করো আর কি, হ্যাঁ? হি ইউজড টু বি এ গুড কন্ট্যাক্ট উইথ মি। আচ্ছা, এখানে আইওটির কেউ আসো? Anybody from IoT? Okay. Okay, thank you very much for attending this lecture. We'll meet you next week this time. Bye bye. থ্যাংক ইউ স্যার। Thank you, sir. থ্যাংক ইউ স্যার।